নিউ ইয়র্কের জ্যাকসন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি খালেদ মহিউদ্দিন। নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হচ্ছে আগামীকাল। আমি বলবো একরকম উৎসব মুখর পরিস্থিতিতে এই নির্বাচন হতে যাচ্ছে। বিজয়ীরা কিভাবে শিক্ষার্থীদের পাশে থাকতে চান, বিজিতরাই বা কীভাবে সেটি মেনে নেবেন, কি হতে পারে এই নির্বাচনের ভবিষ্যৎ, এই নির্বাচন দিয়ে আমরা আসলে কি অর্জন করতে চাই, কি থাকতে চাই এই নির্বাচনকে পাশে রেখে, এর জন্য কথা বলার জন্য আমাদের সঙ্গে আজ রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের ভিপি প্রার্থী জনাব আবিদুল ইসলাম খান। জনাব আবিদুল ইসলাম খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমাদের সাথে থাকছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী জনাব আব্দুল কাদের। জনাব আব্দুল কাদের, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমাদের সাথে আরও থাকছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। উমামা ফাতেমা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। এবং আমাদের সাথে আরও থাকছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন। আপনাদের চারজনকে আমি অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাতে চাই, আপনারা সময় করে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আরও কয়েকজন ভিপি প্রার্থী আমাদের ছিলেন, তাদের সবাই যার যার কাজে ব্যস্ত আছেন এবং তাদের সবার জন্যই আমি শুভেচ্ছা এবং ভালোবাসা এবং আগামীকালের জন্য একরাশ শুভকামনা জানিয়ে আজকে আমি শুরু করতে চাই। আজকের যে মানে প্রথম দিকের যে প্রশ্নগুলি, সেগুলি আপনাদের সবার জন্য একই প্রশ্ন, খুব ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর। আমরা একই প্রশ্ন সবাইকে করতে চাই, কিন্তু আপনাদের সবার অনুমতি নিয়ে আমি শুরু করতে চাই উমামাকে দিয়ে। উমামা আমার প্রশ্নের উত্তর, একই প্রশ্নের উত্তর উমামা দিবেন, তারপরে শামীম, তারপরে আবিদ, তারপরে আব্দুল কাদের। পরের প্রশ্নগুলিতে আবার আমি একটু রোটেট করতে চেষ্টা করব। আপনারা যদি আমাকে অনুমতি দেন আমি শুরু করতে চাই। জি, থ্যাংক ইউ। উমামা, আপনি কি আমাকে বলবেন বর্তমানে বাংলাদেশে যারা রাজনীতি করছেন তাদের মধ্যে কাকে আপনি আদর্শ মনে করেন? বর্তমানে বাংলাদেশে মানে জাতীয় রাজনীতিতে? জি না, জাতীয় রাজনীতিতে বলতে গেলে ওই ধরনের কাউকে খুব আদর্শিক জায়গা মানে মনে হয় না যে আমার জন্য খুব একটা আমি ফলো করি বা এরকম কিছু। অতীতের কথা বলতে পারি। অতীতে আমি অতীতের প্রশ্নটা আমরা আলাদা করে করতে পারি, অতীতের প্রশ্নটা আমরা আলাদা করে করব। তো সুতরাং আপনি বর্তমানে আপনি কারো নাম আপনি বলতে চাচ্ছেন না, এটাকে আমি উত্তর ধরি। বর্তমানে আসলে আমি অনেকেই অবজার্ভ করি, কিন্তু আসলে ফলো করার মতো ওরকম আমি মনে করি না যে কাউকে আমি ফলো করে আসলে পলিটিক্স করার ব্যাপারে খুব একটা আগ্রহী। আপনাকে ধন্যবাদ উমামা। আমি একটু জনাব শামীম হোসেনের কাছে যেতে চাই। একই প্রশ্ন, জনাব শামীম হোসেন, বর্তমানে যারা বাংলাদেশের রাজনীতি করছেন তাদের মধ্যে আপনি কাকে আদর্শ মনে করেন? না, এখানে আপনি রাজনীতি বলতে আসলে পলিটিক্যাল পার্টির রাজনীতি বুঝিয়েছেন। পৃথিবীতে আসলে নানা ধরনের রাজনীতি আছে এবং আমি যেটা নিজেকে অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচয় দিই। সো পৃথিবীতে আমি আসলে গুরু হিসেবে ইকবাল আহমেদ এবং এডওয়ার্ড সাইদকে মানি। বাংলাদেশে বর্তমানে সলিমুল্লাহ খান স্যার রয়েছেন, তবে আমি তার ইডিওলজিকে ফলো করি না। মানে এই লোকটাকে আমার ভালো লাগে, মানে দ্য ওয়ে হি স্পিক্স। এবং আরো বলা যায় আহমদ সফাকে মানি। সো এই জায়গা থেকে আমার আসলে পলিটিক্যাল পার্টির কোন ব্যক্তির ইডিওলজি আমি পছন্দ করি না। ওকে, ফাইন। সেটা হইতে হবে এমন কোনো কথা না যে বর্তমানে যারা রাজনীতি করছেন তাদের মধ্যে সলিমুল্লাহ খানের আদর্শকে আপনি আদর্শ বলে মানেন? কারণ আদর্শ বলে মানি না, মানে এইভাবে হতে পারে, রাইট? ওকে, আহমদ সফা তো মরহুম, তো সেজন্য আমি সলিমুল্লাহ খানকে ধরে নিচ্ছি। আমি আবিদুল ইসলাম খান, আপনার কাছে জানতে চাই বর্তমানে বাংলাদেশে যারা রাজনীতি করছেন তাদের কাকে আপনি আদর্শ বলে মানেন? দেখেন, আমার বেড়ে ওঠাটা একটি দীর্ঘ সময় ধরে, হঠাৎ করে না। তো এই ক্যাম্পাসে 2016 সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আমি একটি যে রাজনৈতিক অপসংস্কৃতি দেখেছি, সে অপসংস্কৃতি ঘৃণা করে কিন্তু আমি এই জায়গাটাতে এসেছি। তো যার ফলশ্রুতিতে আমি দেখেছি বিগত দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতা একদম শূন্যের কোঠায় ছিল। তো সেই জায়গাটাতে আমি দেখতাম হচ্ছে যে গোটা বাংলাদেশ ব্যাপী যিনি হচ্ছে যে কষ্ট করে গেছেন এবং চেষ্টা করে গেছেন জনাব তারেক রহমান, যিনি রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতাকে ফিরিয়ে আনবার জন্য চেষ্টা করে গেছেন। সুতরাং তার ব্যক্তিত্ব আমাকে যথেষ্ট অনুপ্রাণিত করে। তার একটা বাক্য আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে, প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশের মুক্তিকামী জনতা, আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ। জনাব তারেক রহমানকে আপনি রাজনৈতিক আদর্শ বলে মানেন। আমি জনাব আব্দুল কাদের কাছে জানতে চাইবো বর্তমানে যারা বাংলাদেশের রাজনীতি করছেন তা কাকে রাজনৈতিক আদর্শ হিসেবে মানেন? জনাব আব্দুল কাদের। জি, ধন্যবাদ খালেদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, আমি ক্যাম্পাস আসার পর থেকে আদতে চিন্তা করলাম যে আসলে আমি একটা অবশ্যই রাজনীতি শুরু করবো, মানুষ কোন মানে কার সাথে রাজনীতি করবো সেই জায়গা থেকে মনে হচ্ছে তারুণ্যের যে রাজনীতিটা কিংবা হচ্ছে আদতে স্টুডেন্টদের সেন্টিমেন্ট নিয়ে কার রাজনীতি করে, যে স্টুডেন্টদের স্বার্থে জায়গাটা কার রাজনীতি করে সেই জায়গাটা চিন্তা করার চেষ্টা করছি। 19 সালে ক্যাম্পাস আসার পর থেকে দেখলাম আমি বাম ডান সবার সাথে আমি মিশেছি, সবার যেগুলো প্রোগ্রাম আমি গিয়েছি কিন্তু দেখি নাই। কিন্তু সর্বপ্রথম হচ্ছে পরিষদের সাথে আমি যোগদান করি, তারপর তো ছাত্র শক্তি। আমরা দেখেছি পরিষদের সাথে যোগদান করার পরও দেখেছি এক্সিস্টিং যে ছাত্র সংগঠন যারা আছে তারা দেখলাম কি
আদতে ছাত্র রাজনীতি করে না, তারা শুধুমাত্র দলীয় যে লেজুর ভিত্তি করা, দলীয় যে এজেন্ডা সেগুলো বাস্তবায়ন করে। যদি এক্ষেত্রে ছাত্র রাজনীতি কথা আমি ভেবে বলি, জাতীয় রাজনীতির কথা যদি আমি বলি, দেখেন জাতীয় রাজনীতিতে অবশ্যই বাংলাদেশ পন্থী যারা রাজনীতি করেন, একই সাথে আপোষহীন, গণতন্ত্রের জন্য আপোষহীন, এক্ষেত্রে আমি বেগম খালেদা কথাই বলতে পারি, গণতন্ত্রের জন্য যারা আপোষহীন, আমি ওনার রাজনীতিকে পছন্দ করি। আচ্ছা, একই সাথে হচ্ছে যদি আমি বলি যে তরুণ নেতৃত্বের মধ্যে যারা আছেন, নাহিদ ইসলাম যারা অভিজ্ঞ যারা আছেন, ভাবগাম্ভীর্যপূর্ণ যারা আছেন, আসিফ মাহমুদ যারা আছেন আপনার তরুণ তরুণ তুর্কি, তাদের রাজনীতি পছন্দ করে, যারা বাংলাদেশকে ওন করেন, ওকে যারা বাংলাদেশের প্রশ্নে আপোষহীন থাকেন, যেগুলো কিংবা যে কোনো সবকিছুর বিরুদ্ধে আপোষহীন থাকেন। ওকে, আমি আসলে বুঝাইতে পারি না, আমি একটু গ্রাউন্ড। জনাব আব্দুল কাদের বলেছেন যে বেগম খালেদা জিয়ার কথা বলেছেন, নাহিদ ইসলামের কথা, জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ের কথাও তিনি বলেছেন। জনাব আব্দুল কাদের, আপনাকে ধন্যবাদ। আমি একটু বলে রাখি, এই পর্যায়ে প্রশ্নগুলি আসলে রচনামূলক প্রশ্ন না, অনেকটা তো ছোট ছোট করে উত্তর দিলে ভালো হয় সবাই মিলে। আমি যে এবার জনাব আব্দুল কাদেরকে দিয়েই আসলে শুরু করতে চাই। জনাব আব্দুল কাদের, এই যে ডাকসুর ভিপি পদে ক্যাম্পেইন করলেন, আগামীকাল ইলেকশন হবে, এই ক্যাম্পেইন পর্যায়ে মিথ্যা বলেছেন কিনা? দেখেন, প্রথম কথা হচ্ছে ক্যাম্পেইন চলাকালে মিথ্যা বলেছি কি বলি নাই, কিংবা হচ্ছে আপনারা যে নির্বাচনী আচরণকে লঙ্ঘন করেছি করি নাই, সেটা হচ্ছে কি আপনার যদি আমার প্রজন্মে যারা আছে কিংবা প্যানেলের যারা আছেন, তারা হচ্ছে কি আমার পক্ষে কিংবা বিরুদ্ধে এমন কোন অভিযোগ এনেছেন কিনা আমার মনে হয় না। জনাব আব্দুল কাদের, আমাকে যদি কেউ বলে যে মিথ্যা বলেছেন কিনা, আমার উত্তর হবে না, বলি নাই। আচ্ছা দেখেন, আমরা কোনো মিথ্যা বলি না, আমরা কোনো মিথ্যা আশ্বাস দিই না। আমরা যে অঙ্গীকারগুলো দিয়েছি সেগুলো আমরা বিগত দিনে আমরা সে কর্মকাণ্ড করেছি, সেগুলো নতুন করে পুনর্ব্যক্ত করতেছি আমরা। ফ্যান্টাস্টিক, দ্যাট উইল ডু। জনাব আবিদুল ইসলাম খান, ক্যাম্পেইন চলাকালে মিথ্যা বলেছেন কিনা? জি না, আমি ক্যাম্পেইন চলাকালে কোনো মিথ্যা বলিনি, এবং আমার হৃদয় থেকে ধারণ করে যে জিনিসগুলোর সমস্যা দেখেছি, সে সমস্যার সমাধানের জন্য আমি আমার ইশতেহার প্রণয়ন আমরা নিজেরা করেছি। সেখানে ক্যাম্পেইন চলাকালীন কিংবা ইশতেহার কোনো জায়গায় মিথ্যা নাই। জনাব আবিদুল ইসলাম খান, আপনাকে ধন্যবাদ। জনাব শামীম হোসেন, ক্যাম্পেইন চলাকালে মিথ্যা বলেছেন কিনা? না, আমি তো মিথ্যা বলার প্রশ্নই ওঠে না, কারণ হচ্ছে যে সবাই যেমন দীর্ঘ ইশতেহার দিয়েছেন, ডাকসুর যে গঠনতন্ত্র আছে সেখানে যে ক্ষমতাটা রয়েছে, আমি শুধু একটা ক্ষমতারই কথা বলেছি, এবং আমি বলেছি যে আমাকে পছন্দ না হলে এখানে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে তাদেরকে যেন ভোট দেয়। সেই হিসেবে যেহেতু আমি নিজের জন্য ভোটই চাই নাই, তো সেক্ষেত্রে মিথ্যা বলার প্রশ্নই ওঠে না। আপনাকে ধন্যবাদ। উমামা ফাতেমা, আমি ক্যাম্পেইন চলাকালীন সময়ে বা এর পূর্বেও যে জিনিস আমি নিজে বিশ্বাস করি না যে আমি করতে পারবো, এমন কোনো জিনিস আমি কখনোই নিজের মুখ দিয়ে বলি না। আর আমার যে ইশতেহার আমাদের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যর পক্ষ থেকে আমরা দিয়েছি, এমন পয়েন্টগুলোই আমরা উপস্থাপন করেছি যেগুলো নিয়ে অ্যাকচুয়ালি কাজ করা সম্ভব। যে জিনিস আসলে করা সম্ভব না, সেই বিষয়গুলো আমরা আমাদের ইশতেহারে রাখিনি, খুবই প্রিসাইজ আমরা ইশতেহার তৈরি করেছি। সো আমরা এই জন্যই করেছি যাতে আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে ভবিষ্যতে আমাদের নিজেদেরকে ছোট না হতে হয়। আপনাকে ধন্যবাদ। এবার আমি জনাব আবিদুল ইসলাম খানকে দিয়ে শুরু করতে চাই। একই প্রশ্ন সবার জন্য, সব মিলিয়ে কত টাকা ব্যয় করেছেন জনাব আবিদুল? দেখেন, টাকা ব্যয়ের যে প্রশ্নটা এসেছে, 2016 সাল থেকে আমি এডমিশন টেস্টের ক্লাস নিতাম। তো এখন ভাই এবারও কিছু ক্লাস দিয়ে কিছু জমিয়েছিলাম, এই যে 24 সালের শেষে যে ক্লাস দিয়েছিলাম, তো কিছু টাকা যে জমিয়েছিলাম, এখন নির্বাচন তো ভাই কালকে হয়ে যাবে, ভিপি হই কি না হই জানি না, কিন্তু যেই কয়েক টাকা খরচ করছি তা তো আর আসবে না। এই যে ধরেন হচ্ছে যে লাখখানিক টাকার মতো আমার জমানো ছিল, এটা শেষ হয়ে গেছে, এই আর কি। লাখখানেক টাকা খরচ করেছেন জনাব আবিদুল ইসলাম খান, জমানো টাকা থেকে খরচ করেছেন। ইন্টারেস্টিং। আমি জনাব আব্দুল কাদের, আপনার কাছে জানতে চাইবো এই পর্যায়ে যে কত টাকা খরচ করেছেন? জি দেখেন, আমি হচ্ছে 3বার লিফলেট ছাপিয়েছি। 3বার লিফলেট ছাপানোর ক্ষেত্রে আমার হচ্ছে ব্যয় হচ্ছে কত টাকা? 3,24,000 টাকা খরচ হয়েছে এখন পর্যন্ত আমার। সে জায়গায় আপনি দেখেছেন এখন কোনো হ্যান্ডবিল কিংবা সরি যে পিস্টুন বাকি যেগুলো আছে সেগুলো আমরা ছাপাই নাই, কিন্তু আসলে ছাপার কোনো এখন কোনো আচরণ নিতে নাই, সেজন্য আমরা সেগুলো খরচ হয় না। শুধুমাত্র হ্যান্ডবিল লিফলেট দেওয়া 24,000 টাকা খরচ হয়েছে আমার। 24,000 এমনি? আচ্ছা ঠিক আছে, আমি কোনো সাপ্লিমেন্টারি প্রশ্ন করছি না। 24,000 টাকা খরচ করেছেন জনাব আব্দুল কাদের। আমি উমামা ফাতেমা, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি কত টাকা খরচ করেছেন এই ইলেকশনের জন্য? আমরা যেহেতু এখানে একটা স্বতন্ত্র প্যানেল আমরা তৈরি করেছি, প্যানেলের আমরা ওই ধরনের আলাদা করে খুব বড় বাজেট করি নাই। প্যানেলের সব মেম্বারদেরই আমাদের কথা বলা ছিল যে সবাই যার যার কষ্টটা নিজের মতো করে বিয়ার করবে, শুধু আমরা প্যানেলের পক্ষ থেকে কিছু জায়গায় ফ্যাসিলিটেট করব। যেমন মানে আমাদের কিছু পরিচিত ভিডিও মেকার আছে যারা হয়তো আমরা বললে ওনারা ভিডিও বানিয়ে নিতে পারেন। এর বাইরে হচ্ছে প্যানেলের পোস্টার ডিজাইন করা আর কিছু কি বলা যায়, যেটা হচ্ছে আপনার অ্যাডিশনাল কস্ট। কিন্তু আমরা মোস্টলি প্যানেল মেম্বার যারা আছে তারা যাতে নিজের পক্ষ থেকে কস্টটা বিয়ার করেন সেটাই ফ্যাসিলিটেট করেছি। কিন্তু
মোস্টলি খুব বেশি না, মানে আচ্ছা আমার অ্যামাউন্টটা জানতে হবে কারণ আমি জানি না এটা। কত হতে পারে, মানে লাইক 5,000, 10,000, 15,000? না আমি আমি আসলে যেটা বললাম হিসাব যে আমি করেনি। মিথ্যা কথা বলবো না। আচ্ছা, আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে ইউনিভার্সিটি সিনিয়ররা আছে, আমাদের ডিপার্টমেন্টের অ্যালুমনাই, এই বাবদ হচ্ছে আমাদের প্যানেলের কস্ট বাবদ আমি প্রায় 5 থেকে 10 লাখ টাকার মতো আমরা নিয়েছিলাম, হুম। যেটা অ্যাকচুয়ালি আমাদের মানে এরকম অ্যালুমনাই বা আমাদের, যেহেতু আমি দীর্ঘদিন ক্যাম্পাসে আসলে অ্যাক্টিভিজম করে গেছি, আমাদের অ্যাক্টিভিস্টদের মধ্যে থেকে আমাকে ডোনেট করেছে অনেকে। সো সেগুলো আমি চেষ্টা করেছি প্যানেলের ছোটখাটো একটা টিপিআর টিম ওকে যারা ওকে আমাদের পরিচিত, তারা দেখা গেছে যে হয়তো কিছু ভিডিও বানিয়ে দিচ্ছে, ওই ধরনের কস্ট আর কি। ওকে আই আন্ডারস্ট্যান্ড। মানে আপনারা 5 থেকে 7 লাখ টাকা পর্যন্ত ডোনেশন পেয়েছিলেন, এর মধ্যে থেকেই আপনারা টাকা খরচ করেছেন, কিন্তু টোটাল এরকম আপনি এই মুহূর্তে বলতে পারছেন না যে আপনি কত টাকা খরচ করেছেন। ঠিক আছে, ফাইন। শামীম হোসেন, যারা হ্যাঁ, আমার আসলে বলা যায় যে খরচ হয়েছে প্রায় 30,000 টাকার মতো। এবং ইন্টারেস্টিংলি আমি যে জায়গায় গিয়েছি প্রায় প্রত্যেক জায়গায় আমাদের স্টুডেন্ট আছে, আমরা যারা এডটেক প্ল্যাটফর্মে আছি। এবারও আমার কোর্স সেল হয়েছে, প্রায় 1,000 জন ভর্তি হয়েছে, তার মানে প্রায় 10 লাখ টাকার বেশি ইনকাম করেছি। কিন্তু বেশিরভাগ জায়গায় আমার লিফলেটই পৌঁছায় না। অনেকে আজকে অবজেকশন দিয়েছে যে ছেলেটার বেশি ইগো টিগো হইতে পারে, কারণ আসলে আমি প্রথমে অ্যাক্টিভিজম থেকে শুরু করেছিলাম, আই ওয়াজন্ট সিরিয়াস অ্যাবাউট ইট। সো অনেক হলে আমি রিচই করতে পারি নাই। লিফলেট যতদূর পেরেছি, এটাই লিফলেট মানে ছাপানো হয়েছে, সেটাতে দেখলাম বানান ভুলও আছে, সেটাও সংশোধন করতে পারি নাই। সো ওই লিফলেট দেওয়ার জন্য যতটুকু খরচ হয়েছে, আর যারা কাজ করছে প্রায় সবাই আমার স্টুডেন্ট আর কি, আর যারা এখন আমার কাছে পড়ে আর কি বিভিন্ন ব্যাচে। ফলে আসলে এই ইলেকশন বাবদ আপনার ব্যয় তাহলে 30,000 টাকা সোফার। রাইট। আচ্ছা, এইবারের প্রশ্ন আমি শামীম হোসেনকে দিয়ে জানতে চাচ্ছি যে 5 বছর পরে নিজেকে কোথায় দেখেন, জনাব শামীম হোসেন? মানে আগামী 5 বছর পরে নাকি বর্তমান ইউনিভার্সিটির 5 বছর পর? এখন থেকে 5 বছর পরে। বছর পরে নাকি আজকের থেকে 5 বছর পরে। আজকের থেকে 5 বছর। আমার ইচ্ছা হচ্ছে যে আমি টিচার হতে চাই এবং বিদেশে পিএইচডি করে পলিটিক্যাল ফিলসফিতে, যেটা আমার অনেক ইন্টারেস্ট এবং যেটা নিয়ে আমি দীর্ঘদিন কাজ করছি। আপনি দেখবেন আমার নানা ধরনের লেকচার ফেসবুকে ছড়ায় যায়। সো আমি ওটাতে পিএইচডি করে ভবিষ্যতে শিক্ষকতা করতে চাই। যদি বাংলাদেশে কোথাও হয় সেটা ভালো, আর না হলে হয়তো বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে। এটাই আমার ফিউচার প্ল্যান। শিক্ষকতা করতে চান, 5 বছর পরে নিজেকে শিক্ষক দেখতে চান, প্রয়োজনে মানে সম্ভব হলে পিএইচডি করতে চান জনাব শামীম হোসেন। আবিদুল ইসলাম খান, 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান? ভাই আমি আমার লাইভ জীবনে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের পর থেকে আমার তেমন কোনো নির্দিষ্ট গোল ছিল না। এবং গত বছরও চিন্তা করে নি যে আজকের এই দিনে আমি একটা সংগঠনের পক্ষ থেকে যে ডাকসু নির্বাচনের ভিপি হিসেবে প্রতিযোগিতা করব। তো এবং আমার সামনের সময়টা আসলে কোন পর্যায়ে যেতে চাই সেটা জানি না, তবে আমি প্রকৃতিকে ধারণ করে চলতে চাই, নেচারকে ধারণ করে চলতে চাই। দেখি উনি প্রকৃতিকে ধারণ করতে চান। জনাব আব্দুল কাদের, 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান? জি ভাই, দেখেন, প্রথম কথা হচ্ছে ইন্টারে ভর্তি হওয়ার পর থেকে আমার মনে হয়েছে যে এদেশের মানুষের যে রাজনীতির সচেতনতার মধ্যে যে বিষয়টা আছে, তরুণদেরকে যে রাজনীতির বাইরে রাখা হচ্ছে, আলটিমেটলি একটা গোষ্ঠীর রাজনীতিকে নোংরা করছে, সেই জায়গা থেকে রাজনীতির সচেতন হওয়া আমার জন্য গুরুত্বপূর্ণ হতেছিল। আমি সেটাই সিদ্ধান্ত নিয়েছিলাম, যার কারণে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টের সময় শুধুমাত্র ওই ভর্তি ফর্মটা তুলেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেই হচ্ছেন যে আমার মনে হচ্ছে আমি এই কেন্দ্রে একটু ফোকাস দিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার শুরু থেকে কিন্তু হচ্ছে রাজনীতি সচেতন, পলিটিক্যাল প্রোগ্রাম আসা যাওয়া, শিক্ষার্থী বান্ধব যে কোনো প্রটেস্ট করা, সেটা শুরু করেছিলাম। যার বিপরীতে দেখা যাচ্ছে কি যে আমাকে হল থেকে নামিয়ে দেওয়া হয়েছিল, জেলে যেতে হয়েছিল। নিজেকে কোথায় দেখতে চান আব্দুল কাদের? একটু শেষ করে দেখেন, এটা রচনা জেলে যেতে হয়েছিল। আমি আবারও বলতেছি, এক্স্যাক্টলি, হ্যাঁ। এখন দেখেন, আমি 5 বছর পরে বলতে চাচ্ছি, দেখেন আমার মনে হয়েছে এখনো ছাত্রদের প্রতিনিধিত্ব করতেছি, 5 বছর পর আমি জনগণের প্রতিনিধিত্ব করবো। কারণ আমার মনে হচ্ছে যে কি আমি একা ভালো থাকতে পারবো না, এই জায়গা থেকে আমার সে মনোভাব, দৃঢ় মনোভাব। থ্যাংক ইউ সো মাচ। 5 বছর পরে জনপ্রতিনিধিত্ব করতে চান, জনগণের হয়ে কথা বলতে চান জনাব আব্দুল কাদের, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু উমামা ফাতেমাকে জানতে চাইবো যে 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান উমামা ফাতেমা? আচ্ছা, 5 বছর পরে, মানে কোয়েশ্চেনটা খুবই ইন্টারেস্টিং।
কারণ আমাকে যদি জিজ্ঞেস করে 2 বছর আগে কি করতাম, তখন আমি পড়াশোনা প্লাস রাজনীতি দুইটাই একসাথে করতাম, ছাত্র রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলাম। তো 5 বছরের পরের কথা যদি জিজ্ঞেস করা হয়, আমি দুইটা জায়গায় কল্পনা করি। একটা হচ্ছে আমার যে মাস্টার্স আর পিএইচডি, আমি বায়োকেমিস্ট্রিতে পড়াশোনা করেছি, পরবর্তীতে পাবলিক হেলথে আমার মাস্টার্স করার কথা ছিল, কিন্তু জুলাইয়ের আন্দোলনের কারণে আমি ওটা পার্সু করিনি। তো আমার একটা ইচ্ছা আছে যে আমি পাবলিক হেলথে আমার যে মাস্টার্সটা সেটা কন্টিনিউ করবো, ওখানেই আমি একটা পাবলিক হেলথ সিস্টেম নিয়ে আমার একটা পিএইচডি করার ইচ্ছা আছে। পাশাপাশি হচ্ছে আমার যেহেতু এম্পাওয়ারিং আওয়ার ফাইটার্স নামে আমরা একটা সংগঠন ওপেন করেছিলাম জুলাইয়ের সময়ে, আহত এবং নিহতদের নিয়ে কাজ করি আমরা। সো সেটাকে আরো বেশি ব্রডার রেঞ্জে নিয়ে যাওয়া, প্লাস হচ্ছে মানে যেহেতু আমি রাজনীতি কি বলা যায় দীর্ঘদিন আসলে ক্যাম্পাসের অ্যাক্টিভিজম বা পলিটিক্যাল অ্যাক্টিভিজমের সাথে যুক্ত ছিলাম, তো সামনের দিনেও কিন্তু মানুষের অধিকার নিয়ে কথা বলে যাব। এই একটা মাল্টিটাস্কিং এর জায়গাতেই থাকবো, একক কিছুর মধ্যে থাকবো না। তবে অবশ্যই মাস্টার্স পিএইচডিটা শেষ করার জন্য পরিবার থেকে বিশেষ করে প্রচুর প্রেশার আছে। পারিবারিক প্রেসারে মাস্টার্স পিএইচডি এগুলি করতে চান উমামা ফাতেমা। আমি শামীম হোসেনের কাছ থেকে তো জানতে চেয়েছিলাম যে শুরু করেছিলেন শামীম হোসেনকে দিয়ে, এবার আমি শুরু করতে চাই এবার কাকে, আবিদুল ইসলাম খান আপনাকে দিয়ে। খুব দ্রুত, অবশ্যই এটা খুব সহজ উত্তর, বিসিএস পরীক্ষা দিবেন কিনা? জি না ভাই, এর আগেও কখনো দেইনি, সামনে দেওয়ার কোনো ইচ্ছা নাই, কারণ হচ্ছে যে শুধু বিসিএস অর্থাৎ উত্তর হচ্ছে না। জনাব আবিদুল ইসলাম খান আপনাকে ধন্যবাদ। কেন না সেটা আমরা শুনবো। আব্দুল কাদের, বিসিএস পরীক্ষা দেবেন কিনা? আপাতত ইচ্ছে নেই, কখনো ছিল না আগে। আচ্ছা, ইন্টারেস্টিং। উমামা ফাতেমা। না, আমি ডিসিপ্লিন থেকে পড়াশোনা করেছি, মানে সেখান থেকে আসলে বিসিএস দেওয়ার প্রশ্নই উঠে না। সো কখনো প্ল্যান ছিল না। আগে যেটা আইএলটিএস পড়ছিলাম, বিদেশে পড়াশোনা করতে যাওয়ার ইচ্ছা ছিল, ওই জিনিসটাই আসলে কন্টিনিউ করেছিলাম আর কি। তো বিসিএস এর প্রশ্ন উঠে। থ্যাংক ইউ। আমাদের 3জন ভিপি প্রার্থী, 3জনই আসলে বিসিএস পরীক্ষা দিতে চান না। জনাব শামীম হোসেন, বিসিএস পরীক্ষা দিতে চান কিনা? ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে সামনে একটা বিশেষ নিবন্ধন, বিশেষ পরীক্ষা আছে যেটা শিক্ষকদের জন্য। আমি ইংরেজিতে নিবন্ধন করেছি, মানে অলরেডি অ্যাপ্লাই করেছি, 49তম অ্যাটেন্ড করবো, দেখবো বিষয়টা কেমন। আমি অলরেডি বলেছি যে আমার শিক্ষকতা করার ইচ্ছা আছে, সো আই নিড এক্সপেরিয়েন্স। সো যার কারণে আমি অ্যাপ্লাই করে রেখেছি। সামনে পরীক্ষা, এটার প্রিপারেশনও নিচ্ছি আসলে। যেহেতু আমি ইংরেজি পড়াই, সো আমার কাছে ব্যাপারটা ইজি হবে। বাংলাগুলো পড়া শুরু করেছি। ওকে, বলা যায়। একই প্রশ্ন এবার উমামাকে দিয়ে আবার শুরু। উমামা, ফল মেনে নেবেন কিনা? যাই হোক ফল, এই নির্বাচনের ফলের কথা বলতেছি। হ্যাঁ, আমি বারবার বলছি, আমি যখন স্টুডেন্টদের সাথে কথা বলেছি তখনও আমি তো এখনো এই কথাটাই বলছি যে আপনারা মানে হুএভার ইউ ওয়ান্ট টু ভোট, ডাজন্ট ম্যাটার, যে আপনি আসেন, ভোট দেন। আবাসিক, অনাবাসিক, নারী, পুরুষ সকল শিক্ষার্থীরা আপনারা আসেন, ফেস্টিভ্যালের মতো করে আপনারা ভোট দেন। এবং আমি যেটা চাই যে একটা সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে যাতে পুরো ভোটটা চলুক, এবং শেষে যাই আসুক এই প্রক্রিয়াটা যদি মেনে নেওয়া মানে ঠিক মতো চলে, তাহলে আমি ভোটের ব্যাপারে আমার আসলে কোনো আপত্তি থাকবে না। এবং আমি আসলে এখনো পর্যন্ত খুবই পজিটিভ পুরো প্রসেস নিয়ে। উমামা ধন্যবাদ। জনাব আব্দুল কাদের, ফল মেনে নেবেন কিনা? যাই হোক ফল, পাস করেন ফেল করেন। ফল অবশ্যই মেনে নেব, ফল অবশ্যই মেনে নেব। তবে সেটা হচ্ছে দেখেন, নির্বাচনটা সুষ্ঠু হতে হবে, নিরপেক্ষ হতে হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন যে কমিটমেন্ট গুলো দিয়েছেন বিগত দিনে, 16 যেন সম্পূর্ণভাবে পালন করা হয়, সেরকম যদি হয় তাহলে অবশ্যই আমরা ফল মেনে নেব। এই জায়গায় দেখেন, আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি কিন্তু এই ডাকসুর জন্য। এত বছর পর ডাকসু হচ্ছে, শিক্ষার্থীদের অধিকার আদায় প্ল্যাটফর্মটা নিশ্চিত হচ্ছে, এটি আমাদের সবচেয়ে সুখের খবর, সবচেয়ে আনন্দের খবর এটা আমাদের। ওকে, থ্যাংক ইউ। জনাব আবিদুল ইসলাম খান, ফল মেনে নেবেন কিনা? ভাই খালিদ ভাই, ইতিমধ্যে হয়তো আপনি আমার অনেক হয়তো শুনে থাকবেন যে আমি বলেছি দীর্ঘ রাজনৈতিক অপসংস্কৃতির এগেনস্টে আমরা একসাথে লড়েছি। 5 আগস্টের পরে নতুন করে জয়ের হচ্ছে যে জিতে যাওয়ার কোনো মানসিকতা হচ্ছে যে খুব জিতে গেলে খুব আহামরি কোনো ফিলিংস তৈরি হবে, ব্যাপারটা তাই নয়। সুতরাং আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে গোটা বাংলাদেশে উপহার দিতে চাই। কেউ হেরে গিয়ে অভিযোগ করবে না, আর কেউ জিতে গিয়ে কারোর উপর জুলুম করবে না। সুতরাং আমরা ওই রাজনৈতিক সংস্কৃতিটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উপহার দিতে চাই, এবং সকলে মিলে আমরা একসাথে কাজ করব, কারণ আমরা এই গণঅভ্যুত্থানে আমরা একসাথে কাজ করেছিলাম কাঁধে কাঁধ মিলিয়ে। থ্যাংক ইউ। আমি এবার আব্দুল কাদের থেকে শুরু করতে চাই। আবার আব্দুল কাদের, জনাব আব্দুল কাদের, আপনি সবচেয়ে বড় প্রতিপক্ষ কাকে মনে করেন এই নির্বাচনে? দেখেন, আসলে বড় প্রতিপক্ষ বলতে আমি কিছুই মনে করি না। সে জায়গা থেকে আমি বড় প্রতিপক্ষ মনে হয় নিজেকেই মনে করি। আমার মনে হয়েছে আমি যে কাজগুলো বিগত দিনে করেছি সেগুলো হচ্ছে শিক্ষার্থীর কাছে সমানভাবে এই নির্বাচনকে কেন্দ্র করে তুলে ধরতে পারি নাই। হয়তোবা আবার দেখেছি যে কি মিডিয়া কেন্দ্রিক হচ্ছে একটা জটিলতা তৈরি হচ্ছে নানান দিক থেকে। সে জায়গা থেকে
প্রতিপক্ষ কাউকে মনে করি না, সবাইকে বন্ধুই মনে করি। আমি মনে করি যে সবাই জিতলে প্রত্যেকেই শিক্ষার্থী বান্ধব কাজ করুন, শিক্ষার্থী বান্ধব নেতা, সেই জায়গা থেকে কাউকে আমি প্রতিপক্ষ মনে করতে। আপনি খুবই ইন্টারেস্টিং একটা কথা বলেছেন যে আপনি কাউকে তেমন প্রতিপক্ষ ভাবেন না, নিজেই নিজেকে প্রতিপক্ষ মনে করেন। এটা একটা ইন্টারেস্টিং আলোচনা। আমি উমামা ফাতেমা আপনার কাছে জানতে চাই, আপনি কাকে বড় প্রতিপক্ষ বলে মানেন বা মনে করেন? না, এখনো পর্যন্ত ধরেন এখানে আমরা প্রায় 48 জন ভিপি প্রার্থী আছে, অনেকে হয়তো এই অনুষ্ঠানে উপস্থিত নেই। আমি মনে করি যে আসলে সবারই এখানে যার যার মতো করে একটা গ্রাউন্ড আছে। আমার গ্রাউন্ডটা অন্য সবার থেকে কিছুটা ডিফারেন্ট। সো এখানে বরং আমি মনে করি যে আচ্ছা, সবাই তার তার মতো করে প্রচার প্রচার চালাচ্ছে, স্টুডেন্টরা শেষ পর্যন্ত যাকে ভোট দিবে সেই বিজয় হয়ে আসবে। আমি ওই চিন্তাটার মধ্যে আসলে নাই যে কে আমার শত্রু কে আমার বন্ধু। আমি দেখছি ভোটারদের কাছে আমি কত সহজে পৌঁছাতে পারবো, মানে কত দ্রুত পৌঁছাতে পারবো। আপনার কোনো প্রতিপক্ষ নাই, মানে সেটা না, আমি সবাইকে আসলে ওই জায়গাটায় জিনিসটা মানে বিবেচনা করছি না। থ্যাংক ইউ। আমি জনাব শামীম হোসেন আপনার কাছে জানতে চাইবো যে আপনি কাকে সবচেয়ে বড় প্রতিপক্ষ বলে মনে করেন? না, এখানে তো আমার কেউ প্রতিপক্ষ নেই। আপনি যদি জানেন যে আমি হচ্ছে এখানে সবচেয়ে জুনিয়র, এবং যে ক্যান্ডিডেটের তালিকা আছে সেখানে সবচেয়ে জুনিয়র মোস্ট, এবং এখানে যারা কম্পিট করছেন তারা সবাই আমার বড় ভাই বড় বোন। এখানে যেই ভিপি হন না কেন, আমি গেলে আসলে সেই একই আদরটাই পাবো। এখন আপনি দেখবেন বিভিন্ন জায়গাতে। সো আমরা আসলে আমার কাছে আমি প্রতিপক্ষ হিসেবে মনে করি না, এবং আমি কিন্তু বলেছি যে এখানে যে কেউ ভিপি হলে আমার যে আইডিওলজি, মানে আমি যেটা আইডিয়াটা দিয়েছি সেটা অলরেডি উইন করছে। আমি একটা ডিফারেন্ট আইডিয়া অ্যাক্টিভিটিস দিয়েই কিন্তু এই ইলেকশনে পার্টিসিপেট করছি। সো আমাদের যে কোনো ভিপি ওইটা অ্যাডপ্ট করলেই আমি খুশি, এবং আমি তাদের সাথে কাজ করতে চাই। ফলে আমরা কেউ কাউকে প্রতিপক্ষ মনে করছি না, এখানে আমরা আসলে এক ধরনের প্রতিযোগিতা করছি আপনি ছোট ভাই বড় বোনদের ভেতরে। সো Okay. আমি কাউকে প্রতিপক্ষ হিসেবেই দেখছি না, এখানে খুবই- সবাই আমার বড় ভাই, এবং আই এম ভেরি ব্লেসড যে তাদের পাশে বসে এখন কথা বলছি, সেটাই। খুবই ইন্টারেস্টিং। আমি এবার জনাব আবিদুল ইসলাম খানের কাছে আসতে চাই। জনাব আবিদুল ইসলাম খান, মানে হাইপোথেটিক্যালি আপনি যদি নির্বাচনে না দাঁড়াতেন, যে 48 জন ভিপি ক্যান্ডিডেটে দাঁড়িয়েছেন তাদের মধ্যে কাকে ভোট দিতেন? সেটা ভাইয়া তখন চিন্তা করতাম, কিন্তু এখন যেহেতু এটা চিন্তা করিনি, তাহলে এটার অ্যান্সার এই মুহূর্তে দেওয়াটা মুশকিল হয়ে আচ্ছা, যাচ্ছে। থ্যাংক ইউ। তবে যদি আপনি প্রশ্ন হ্যাঁ জি, আপনি আর আচ্ছা, যদি ঠিক কিছু আছে। করতে চান। যদি আপনি প্রশ্ন করেন যে আমি কাউকে প্রতিপক্ষ মনে করি কিনা, বাকিরা যেটা ও বলেছে, আচ্ছা, দেখেন, আপনাকে এই প্রশ্ন করা হয় নাই? আমি খুব দুঃখিত না, যে না, আমি খুব না, দুঃখিত না, যে না। আপনি আমাকে জি আমি কখনো কাউকে প্রতিপক্ষ চিন্তা করে নিজেকে ডেভেলপ করতে পারবো না। আমি নিজের প্রতি টেক কেয়ার করাটাকে বেশি পছন্দ করি। আমি ওই দৃষ্টিভঙ্গিটি হচ্ছে যে ধারণ করি। তবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে তথা আমাদের যে অস্তিত্বকে যদি কেউ প্রশ্ন করে, যারাই আমাদের অস্তিত্বকে প্রশ্ন করতে চাই, সেটার ব্যাপারে ভিন্ন কথা। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং যারা অস্তিত্বকে প্রশ্ন করে না, তার আমরা সবাই একসাথে পথ চলবো। ওকে। আর এখানে প্রতিপক্ষের কোনো আর প্রশ্ন নিজে দেখি না। না দাঁড়ালে কাকে ভোট দিতেন, এইটা হচ্ছে আপনাকে দিয়ে শুরু করার প্রশ্ন ছিল, সেটা আপনি অলরেডি বলেছেন যে এটা নিয়ে আপনি আসলে এখনো ভাবেননি, তখন এটা দেখা যেত। ভাবেননি, আমি এই ভাবেননি। প্রশ্ন যদি আব্দুল কাদেরকে করি, আব্দুল কাদের, আপনি যদি ভোটে না দাঁড়াতেন এবং এখানে যদি মানে যে ভিপি ক্যান্ডিডেটরা দাঁড়িয়েছেন তারা যদি থাকতেন? দেখেন, একজন শিক্ষার্থী হিসেবে আমি আমার প্রতিনিধিকে বাছাই করার ক্ষেত্রে ওই দিকটা সবচেয়ে বেশি দেখতাম, যিনি স্টুডেন্টদের প্রতি কমিটেড, যিনি কথায় এবং কাজে মিল রাখেন, শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক অঙ্গীকার নিয়ে আসেন না, কথার ফুলছড়ি নিয়ে আসেন না, যিনি আগে যে অঙ্গীকার দিচ্ছেন সেই অঙ্গীকারের সাথে আগের কোন কাণ্ডের মিল আছে, সেই জায়গায় যে ব্যক্তি এগিয়ে থাকেন আমি তাকে নির্বাচন করতাম, তাকে ভোট দিতাম। ওকে। উমামা ফাতেমা, নিজে না দাঁড়ালে কাকে ভোট দিতেন? আচ্ছা, আমি মনে হয় অ্যাসেস করতাম যে কে একটু ভালো ইশতেহার দিয়েছে, কে একটু স্টুডেন্ট সেন্টারিং কথাগুলো বলছে। মানে আমি যে কথাগুলো এখন বলার চেষ্টা করছি সেই কথাগুলো আসলে কে প্রতিফলন ঘটাতে পারছে তার কাজের মধ্যে দিয়ে, তখন হয়তো ওই ধরনের প্রার্থীকে ইশতেহার বেছে বিবেচনা করে ভোট দিতেন? যে ইশতেহার এবং কথা, মানে কমিটমেন্ট গুলো আসলে কি ধরনের এবং ওই ব্যক্তির পার্সোনালিটি কেমন সেটার উপর নির্ভর করে। ওকে। শামীম হোসেন? না, এখানে একটা মজার বিষয় বললাম, আমার এখানে যে 3 জন ক্যান্ডিডেট আছেন, আসলে ভোট দেওয়ার সুযোগ থাকলে আমি 3 জনকেই দিতাম। কারণ হচ্ছে যে যেমন আব্দুল কাদের ভাই আমার খুব প্রিয় মানুষ, এবং এখানে যতজন আছেন, আমি ভাইয়ের সাথে বলেছিলাম যে আমি ভিপি না দাঁড়ালে আমার কিছু অ্যাক্টিভিজম করার দরকার আছে, কিন্তু আমার লাইফে আমি আসলে কাউকে ভোট প্রদান করি না এখনো। তো এবার আমি ভিপিতে না দাঁড়ালে আমি ভোটই দিতাম না, কারণ আমার একটা ডিফারেন্ট আইডিয়া আছে যে আমি কাউকে যদি সিলেক্ট করি এবং সে যদি ভুল কিছু করে সামনে, তাহলে আমার লায়াবিলিটি নিতে হবে, যার কারণে আমি এতদিন লাইফে আসলে কাউকে ভোট প্রদান করি নাই। তবুও আমার জায়গা থেকে আমি স্পষ্ট বলতে চাই, আমি না দাঁড়ালে আমি অবশ্যই আব্দুল কাদের ভাইকে ভোট দিতাম, এটা ট্রু।
ইন্টারেস্টিং। আমি এই পর্যায়ে সব মানুষের জন্য, মানে সরি, সব ভিপি প্রার্থীর জন্য যে প্রশ্ন, সেটার ক্ষেত্রে শেষ দিকে চলে আসছি আমরা। আমরা এই ক্ষেত্রে আপনারা একটু বিস্তার করতে পারেন, কিন্তু 1 মিনিটের মধ্যে আপনারা সবাই খুব ভালো কথা বলেন, এবং সেজন্য আমি একটু আশা করব যদি 1 মিনিটের মধ্যে উত্তর শেষ করেন। এইটা হচ্ছে, আমি শুরু করতে চাই আব্দুল কাদের আপনাকে দিয়ে, আমি শেষ করব আবিদুল ইসলাম খান আপনাকে দিয়ে, আমি এইভাবে যাবো আর কি। জনাব আব্দুল কাদের, তারপর জনাব উমামা ফাতেমা, তারপর শামীম হোসেন, তারপরে জনাব আবিদুল ইসলাম খান। এই প্রশ্নটা হচ্ছে, সব মানুষের সমান অধিকার চান কিনা? মানে সব মানুষ বলতে লিঙ্গ, ধর্ম, বর্ণ, পাহাড়ি, আদিবাসী, বাংলাদেশি, যেই হোক না কেন, মানে তার সবার জন্য আপনি সমান অধিকার চান কিনা? একদম সমান। ডেফিনেটলি, হ্যাঁ ডেফিনেটলি, অবশ্যই সবার সমান অধিকারটা আমি নিশ্চিত করতে চাই এই জায়গা থেকে। কারণ দেখা যাচ্ছে কি, কাউকে হচ্ছে কারোর প্রতি বৈষম্য করে তো আমি সামনে বাংলাদেশে নিতে পারবো না, কিংবা ক্যাম্পাস লাইফটা আমি সুন্দর সুষ্ঠু ক্যাম্পাস লাইফ কারোর জন্য লিড করাতে পারবো না। ক্যাম্পাস যে পরিবেশটা আমি এসে এনশিওর করতে পারবো না। এই জায়গা থেকে দেখেন, বিশ্ববিদ্যালয় একটা বৈচিত্র্যময়, কিন্তু নানান মতে, নানান গোষ্ঠীর, নানান বর্ণের মানুষজন সেখানে উঠে আসে। এক্ষেত্রে একটা বিষয় দেখা যাচ্ছে, দেখেন আমাদের 24-এর যে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা, সেই জায়গা থেকে দেখেন আমরা বৈষম্যের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলাম। যদি আমি নির্বাচিত হই, অবশ্যই সকল অংশের প্রতিনিধিত্ব নিশ্চিত করবো, সকল অংশের যে অধিকার সেটা আমি নিশ্চিত করবো, সেটা আমরা। ওকে, থ্যাংক ইউ জনাব আব্দুল কাদের। আমি উমামা ফাতেমা আপনার কাছে জানতে চাই যে সব মানুষের সমান অধিকার চান কিনা? আমাদের কোটা সংস্কার আন্দোলনের সময় আমাদের একটা স্লোগান ছিল, সংবিধানের মূল কথা সুযোগের সমতা। অর্থাৎ মানে সংবিধান যে আসলে দিন শেষে সুযোগের সমতাটাকে প্রতিষ্ঠা করার জন্যই তৈরি করা হয়েছে। তো সেই জিনিসটা আমরা কিন্তু ওই সেন্সটা ওই সময় বিলং করতাম। সো আমি অবশ্যই বলবো যে এখানে মানুষ হিসেবে আমাদের যে ইকুইটি এবং ইকুয়ালিটিটা দরকার, সকল ধর্ম বর্ণ সকলের মধ্যে কিন্তু ইকুয়ালিটি এস্টাবলিশ করা প্রতিনিধি আকারে আমার দায়িত্ব হবে। তো আমি অবশ্যই হচ্ছে মানুষের সকলের মধ্যে জন্য ওই সুযোগের সমতা এবং সকলের জন্য ওই মানবিক সমাজটাই বিনির্মাণ করতে চাই। আপনাকে ধন্যবাদ। আমি জনাব শামীম হোসেন আপনার কাছে জানতে চাইব, সব মানুষের সমান অধিকার। হ্যাঁ, আপনি সব মানুষের কথা বলেছেন, ঠিক আছে, আমি নাগরিকের কথা বলি। একটা হচ্ছে যে আমি যে কারণে ভোটে দাঁড়িয়েছি, এটা অন্যতম কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু প্ল্যাটফর্মটা আসলে এক ধরনের আদর্শিক লড়াইয়ের প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়েছে। আপনি পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে এই জিনিসটা দেখতে পাবেন না। আপনি দেখবেন যে ছাত্ররা কেন ইলেকশন করছে, কারণ একাডেমিক স্পেয়ারের কাছে বা রাষ্ট্রের কাছে আপনার একমাত্র পরিচয় হচ্ছে আপনি নাগরিক, এবং বিশ্ববিদ্যালয়ের কাছে আপনার একমাত্র পরিচয় হচ্ছে আপনি ছাত্র। আপনার কোন ইডিওলজি আছে, পলিটিক্যাল বা কি ইডিওলজি থেকে আসেন, সেটা কিন্তু মুখ্য নয়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটা হয় না। সিট পেতে গেলে একটা বিশেষ ইডিওলজি আগে করতে হতো, যে কোনো কারণে চাকরি পেতে গেলে এটা হয়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ভিপির কাছেও কিন্তু আপনি আসলে সমান স্পেয়ারটা লাভ করবেন। ছাত্র দল বলেন, শিবির বলেন, তাদের ওই ইডিওলজির বাইরে কিন্তু তাদের পরিচয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এবং আপনি অক্সফোর্ড ইউনিয়নের কথা চিন্তা করেন, সেখানে একটা ডিবেটেবল পরিবেশ রয়েছে। তো আমি বলেছি যে আমরা এমন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে চাই ডাকসু, যে এই সকল ইডিওলজির মানুষকে বা যে কোনো ধারণার মানুষকে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিবে, যেখানে তারা ডিবেট করবে কিন্তু ভায়োলেন্স করবে না। ফলে আসলেই আমি তাদের ইকুইটি যেটা রয়েছে, যে সমান সুযোগ, সেটা তৈরি করার জন্যই আসলে ইলেকশনে এসেছি আসলে বলা যায়। ওকে, সো এটাই আমার আইডিয়া। শামীম হোসেন আপনাকে ধন্যবাদ। জনাব আব্দুল ইসলাম খান, আপনি সব মানুষের সমান অধিকার নিশ্চিত করতে চান কিনা, বা সমান অধিকার চান কিনা? আমি এই ক্যাম্পাসে যে পরিস্থিতি বিগত সময় দেখেছি এবং দেখছি, সে জায়গা থেকে আমি পণ করতে চাই, এই একটি হচ্ছে সকল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক ক্যাম্পাস আমরা উপহার দিতে যাই, যেটা গোটা বাংলাদেশের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হবে সমান সমতায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে। ওকে, আপনাকে ধন্যবাদ। আমি এই পর্যায়ে সবার জন্য যে প্রশ্ন, সেই প্রশ্নের শেষ প্রশ্ন আমি করতে চাই, এটিও উমামাকে দিয়ে শুরু করতে চাই। এবং উমামা, প্রশ্নটি হচ্ছে সবার জন্য প্রশ্ন আসলে, ছাত্রছাত্রীদের প্রধান সমস্যা কোনটি বলে মনে করেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমাকে জিজ্ঞেস করা হয়, তাহলে আমি বলবো যে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান সমস্যা হচ্ছে এখানে আমরা কোনো পলিটিক্যাল রিফরমেশনের মধ্যে দিয়ে যেতে পারছি না, এবং আমাদের যে বর্তমান ছাত্র রাজনৈতিক কাঠামো, সেই কাঠামোটা পূর্বের মতোই রয়ে গেছে। সো আমি বলবো যে ছাত্র রাজনীতির সুরাহা যে আসলে হচ্ছে না, সেটা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান সমস্যা, এবং এটার উপর বেস করে বাকি সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। ওকে, জনাব শামীম হোসেন এর কাছে জানতে চাইবো যে জনাব শামীম হোসেন কি আমাদের সঙ্গে আছেন? না, জনাব শামীম হোসেন একটু
জনাব শামীম হোসেন, জি জি, আপনি যদি বলেন ছাত্রছাত্রীদের ওকে দেন। প্রধান সমস্যা কোনটি বলে মনে করেন? আমি যেটা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি দেখবেন যে 50-এর দশকের দিকে বা তার আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অনেক ভালো ছিল, এবং 1971 সালের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস সেটা কিন্তু রক্তাক্ত ইতিহাস হয়েছে, মানে বিশ্ববিদ্যালয়টা পেছনে যাওয়া শুরু করেছে। তো এইটার প্রধান সমস্যা হচ্ছে পলিটিক্যাল সেটেলমেন্ট। মানে ঢাকা বিশ্ববিদ্যালয় যে একটা ইনস্টিটিউশন হিসেবে ফাংশন করবে, আপনি ডেমোক্রেসির কথা চিন্তা করেন, আমরা কেন জাস্টিসের কাছে যাই? কারণ আমরা বিশ্বাস করি যে দলই ক্ষমতায় থাকুক আমরা একটা বিচার পাবো, কিন্তু সেই সিস্টেমটাও কিন্তু পলিটিক্যাল সেটেলমেন্টের অংশ হয়েছে। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক ইনস্টিটিউশন থেকে একটা পলিটিক্যাল সেটেলমেন্টের ভেতর দিয়ে গেছে। আমরা যদি বলতাম পলিটিক্যাল ইনস্টিটিউশন, সেটাও একটা কথা ছিল, সেই ইনস্টিটিউশনই না, এখানে সেটেলমেন্ট দিয়ে চলে। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক পড়ালেখার জায়গাটা বাদ দিয়ে, একাডেমিক এক্সিলেন্সি বাদ দিয়ে তার সবই রয়েছে। ফলে আমি যেটা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান সমস্যা হচ্ছে পলিটিক্যাল সেটেলমেন্টের অংশ হয়ে যাওয়া। এই সেটেলমেন্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রক্ষা করতে হবে, এবং এটাই হচ্ছে স্টুডেন্টের সাথে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান যে যতগুলো সমস্যা আছে এটার মূল সমস্যা এটাই। ওকে, আপনাকে ধন্যবাদ। আমি জনাব আবিদুল ইসলাম খানের কাছে জানতে চাই, জনাব আবিদুল ইসলাম খান, ছাত্রছাত্রীদের প্রধান সমস্যা কোনটি বলে মনে করেন? বিগত পুরো সময়টাতে আমি যেটাকে ধারণ করেছি সেটা আমি দেখেছি খুব কাছ থেকে, রাজনৈতিক যে অপসংস্কৃতি ছিল সেই অপসংস্কৃতির আলোকে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক পরিবেশ থেকে শুরু করে আবাসন সংকট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সে সমস্যা ছিল। সুতরাং আমি বিশ্বাস করি পূর্বেকার রাজনৈতিক অপসংস্কৃতিকে যদি আমরা সম্মিলিতভাবে রুখতে পারি এবং সেটাকে ফিরতে আমরা না দেই, আমরা পরিপূর্ণভাবে সামনে আমরা মানে একাডেমিক ভাবে বিশ্ববিদ্যালয়কে যতটা ডেভেলপ এবং উন্নত করা যায় সেই দিকটা যদি আমরা নজর দিতে পারি, আমি মনে করি না কোনো কিছু চ্যালেঞ্জ হবে আমাদের জন্য। এবং আমরা যারা এখানে আছি, জেনারেশনের যারাই আছি, আমরা কেউই কিন্তু রাজনৈতিক অপসংস্কৃতিকে পছন্দ করি না। আমরা সবাই লড়াইটা করেছি রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে। সুতরাং আমরা সামনেও হচ্ছে যে এই রাজনৈতিক অপসংস্কৃতিকে মানে হচ্ছে যে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আমরা একটি স্থিতিশীলতা নিয়ে এসে আমরা একাডেমিক পরিবেশটাকে যতটা উন্নত করা যায় সেটার দিকে আমরা প্রায়োরিটি দিব, তথা নজর দিব। ধন্যবাদ জনাব খান। আমি জনাব আব্দুল কাদেরের কাছে আসতে চাই। জনাব আব্দুল কাদের, ছাত্রছাত্রীদের প্রধান সমস্যা কোনটি বলে আপনি মনে করেন? দেখেন ভাই, প্রথম কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি শিক্ষা প্রতিষ্ঠান হলো, একাডেমিক যে ইনস্টিটিউশন হলেও এটা কিন্তু আপনার সর্বোপরি আপনার রাজনীতির রাহুগ্রাস থেকে মুক্ত রাখবে। রাজনীতি সবকিছু দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয় আবর্তিত হয়। এই জায়গা থেকে যদি পলিটিক্যাল সেটেলমেন্টটা হাজির করতে পারে, অর্থাৎ আমরা বলছি কি এখানে রাজনৈতিক কাঠামোটা কেমন হবে, ছাত্র রাজনীতির ধরনটা কেমন হবে, একই সাথে শিক্ষক রাজনীতির ধরনটা কেমন হবে, এই বিষয়ে সুরাহা করা দরকার। যদি আমরা এই দুটো বিষয়ে সুরাহা করতে পারি, বাদ বাকি সকল সমস্যার বিষয়ে আমরা সম্ভাবনার দ্বারটা উন্মোচন করতে পারবো। প্রথম সমস্যা যেটা, সেটা হচ্ছে এখানে পলিটিক্যাল সেটেলমেন্টটা হাজির করা, ছাত্র রাজনীতির কাঠামো সুস্পষ্ট কাঠামো এখানে রূপরেখা এখানে হাজির করা, শিক্ষক রাজনীতি কেমন হবে, শিক্ষকের নিয়োগ পদ্ধতিটা কেমন হবে, সেই জায়গাটা এনশিওর করতে পারলে বাদ বাকি সমস্যার কাজ করতে পারবো। ওকে, জনাব আব্দুল কাদের, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে আমাদের এবার ডাকসু নির্বাচনের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে যে আমাদের যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেসব শিক্ষার্থীরা, যেসব ছাত্রীরা, তারা এত চমৎকার কথা বলছেন, এত চমৎকারভাবে নিজেদেরকে এক্সপ্রেস করছেন। এটা নিয়ে নিশ্চয়ই আমাদের রাজনীতিবিদরাও অনেক কিছু শিখবেন, তাদের শেখারও আছে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এই পর্যায়ে আমরা আমাদের কিছু প্রশ্ন, মানে প্রার্থীকে পার্টিকুলার কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলি একটু করতে চাইবো। সেই ক্ষেত্রেও আপনারা মানে বরাবরের মতোই মানে একটু সংক্ষেপে যদি জবাব দেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আমি জনাব আবিদুল ইসলাম খানকে দিয়ে শুরু করতে চাই। জনাব আবিদুল ইসলাম খান, বিএনপি মানে যে দলটি ছাত্র দলের সাথে অভিভাবক দল হিসাবে পরিচিত, সেই দলটি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে চায়নি, এমনকি ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে আপত্তি ছিল। ডাকসু নির্বাচন কি আসলে আপনাদের অনুরোধের ঢেকি গেলার মতো পরিস্থিতি? মানে আপনারা নির্বাচন মেনে নিলেন কেন? বিএনপি তো পরিবর্তন চায়নি বলে অনেক কিছু টিকে আছে। আমরা শুনি যে সংবিধান ওনারা চান নাই বলে পরিবর্তন হয় নাই, রাষ্ট্রপতিরও পরিবর্তন হয় নাই, বিএনপি চায়নি বলে স্থানীয় নির্বাচন হচ্ছে না। ডাকসু নির্বাচনে রাজি না হলে নাই হইতো, ছাত্রদল বা আপনারা কেন রাজি হলেন? ভাই, 5 আগস্ট পরবর্তী সময়ে যারা দীর্ঘ সময়ে ফ্যাসিস্টকে মোকাবেলা করে, রাজনৈতিক অপসংস্কৃতিকে ঘৃণা করে
জীবনের সর্বস্বটুকু বিলিয়ে দিয়ে ওই পথটাকে বেছে নিয়েছিল। 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখতে পেলাম ক্যাম্পাসগুলোতে যারা ওই সময় রাজনৈতিক অপসংস্কৃতিগুলো ঘৃণা করে নিজেদের কণ্ঠ জারি রেখেছিল, তাদেরকেই পরবর্তীতে ক্যাম্পাসে জুলুমের শিকার করা হয়েছে। আওয়ামী যে রাজনৈতিক অপসংস্কৃতির ফ্রেমিং আমাদেরকে করা হয়েছে, তারই প্রপাগান্ডার একটা অংশ ছিল যে আমরা ডাকসু নির্বাচন চাই না। দেখেন, ডাকসু নির্বাচন আমরা যেই ভাবে আমরা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছি, আমাদের যে প্যানেল ঘোষণা হয়েছে, সেই প্যানেল কিন্তু হচ্ছে আমাদের অভ্যন্তরীণ যে আমাদের সাংগঠনিক নেতৃবৃন্দ ছিলেন তাদের ভোটাভুটির মধ্য দিয়ে কিন্তু আমরা আগে নিজেদের সংগঠনে নির্বাচিত হয়ে তারপর হচ্ছে এখানে ডাকসু নির্বাচন করবার জন্য এসেছি। সুতরাং আমরা ডাকসু নির্বাচন চাই না, কিংবা স্থানীয় নির্বাচন আগে চাই পরে চাই। আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু নির্বাচনকে প্রতিনিধিত্ব করছি। তো সুতরাং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠে কথা বলতে চাচ্ছি, ডাকসু কোনো সাংগঠনিক পদ নয় যে আমাকে কোনো দল সেখানে বসিয়ে দিবে। সুতরাং আমি ওই পার্টিগত কোনো আলোচনা এখানে যেতে চাই না। আমি প্রতিনিধিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের প্রতিনিধিত্ব করছি, আমি সেটা নিয়েই থাকছি। এবং আমাদের বিরুদ্ধে আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে বের হয়ে নানান ধরনের অপপ্রচার চালানো হচ্ছে আমাদের এগেইনস্টে, ওইটাও একটা অপপ্রচারেরই অংশ। অর্থাৎ আপনারা ডাকসু নির্বাচন চান নাই, এরকম কোনো ঘটনা ঘটে নাই? মানে আপনারা ডাকসু নির্বাচন না, এরকম কোনো ঘটনাই ঘটেনি। এবং আমাদের যেই থ্রুতে আমাদেরকে হচ্ছে যে নির্বাচনে আমাদের প্যানেল ঘোষণা করা হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে চমকপ্রদ ঘটনা ছিল। বিগত সময়ের ছাত্র রাজনীতির ইতিহাস। জনাব আব্দুল কাদের নির্বাচনী প্রচারের শেষ সপ্তাহে এসে বলেছেন ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। আপনার অভিযোগটা কাদের বিরুদ্ধে? বেঁচে থাকতে বলাটা যদি মৃত্যু হুমকি হয় তাহলে আইনের আশ্রয় নিয়েছেন কিনা? অনেকেই বলছেন যে ভোটারদের ইমোশনাল ব্ল্যাকমেইল করার কৌশল হিসাবে আপনি এই কথা বলছেন। দেখেন, প্রথম কথা হচ্ছে আমি কিন্তু ক্লিয়ার করেছি ওই জায়গাটাতে শুধুমাত্র হচ্ছে কারো মতের বিরুদ্ধে যাওয়ার কারণে অনলাইনে যে ক্রমাগত যে বুলিং এর শিকার হচ্ছে, সেটা একটা পর্যায়ে গিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া যখন সহ্য করতে পারি না, সে প্রতিক্রিয়া জানিয়েছেন। শুধুমাত্র আমি না, আমি বলেছি কিন্তু পোস্টের মধ্যে, যখন শুধু এই যে বুলিংটা সেটা আমার মধ্যে অনলাইনে সীমাবদ্ধ না থেকে যখন বাড়িতে গিয়ে আমার আম্মাকে কথা শোনাচ্ছেন অফলাইনে সরাসরি গিয়ে, তখন আর হচ্ছে বার্তা মানে ঠেকে দেয়, তখন গিয়ে অনলাইনে পোস্টটা করা হয়। আপনি জানেন যে দেখেন, আমি যদি হচ্ছে সিম্পিতি শিকার হতাম এমন ইতিহাস আমার মধ্যে নেই, মানে দৃষ্টান্তরে নজির নেই। কিন্তু সে 19 সালে ক্যাম্পাসে আসার পর থেকে হামলা মামলা, নিপীড়ন, নির্যাতন, জেলে যাওয়া, জেল থেকে বের হয়ে আসা, কিংবা কোনো অভ্যুত্থান নেতৃত্ব দেওয়া, এই জায়গায় কিন্তু আমি কোনো সিম্পিতি দিয়ে আসি নাই, কিন্তু বোল্ড সাহসিকতার মধ্য দিয়ে কিন্তু এতটুকু পদ পাড়ি দেওয়া। কিন্তু এই জায়গায় আপনি যেটা বলছেন কাকে উদ্দেশ্য করে বলার, আপনি জানেন যে হচ্ছে কি, আমি কিন্তু উদ্দেশ্য উল্লেখ করেছি যে আমি প্রথম যে রাজাকার শব্দ নিয়ে কথা বলার পর থেকে কিন্তু একটা গোষ্ঠী ক্রমাগতভাবে সাইবার অ্যাটাক করে যাচ্ছেন আমাকে। রাজাকার কার সাথে সম্পৃক্ত, কারা আদতে রাজাকার শব্দটাকে নর্মালাইজ করতে চায়, তারা আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আদতে কারা কার বিরুদ্ধে গেলে। শুধুমাত্র দেখেন ওই গোষ্ঠী নেই, কিন্তু অন্য কারোর বিরুদ্ধে বললে কিন্তু প্রত্যেক কিন্তু সে ফেক অ্যাকাউন্ট আছে, সেই ফেক অ্যাকাউন্ট থেকে যার বিরুদ্ধে যায় প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই পন্থাটা অবলম্বন করে। আমরা দেখেছি বিগত সময় ছাত্রলীগ কিংবা এরা সন্ত্রাসী ছাত্র সংগঠন তার বিরুদ্ধে গেলে সরাসরি হিট করতে, অ্যাটাক করতে। কিন্তু এখন পদ্ধতি পরিবর্তন হয়েছে, আমার মনে হয়েছে সেটা এখন অনলাইনে অ্যাটাক করা হয়। আপনাকে ধন্যবাদ। আমি উমামা ফাতেমার কাছে একটু আসতে চাই। আপনার কথাটা একটু ইকো হচ্ছে জনাব আব্দুল কাদের, মানে দর্শকদের শুনতে একটু অসুবিধা হচ্ছে কিনা আমরা একটু টেকনিক্যাল টিমকে একটু অনুরোধ করবো যে আব্দুল কাদেরের কথাটা ভালোভাবে শোনা যাবে কিনা। আমারও একই অবস্থা ইকো হচ্ছে, কথা বলতে ঝামেলা হচ্ছে। হ্যাঁ, মানে একটু ইকো হচ্ছে বলে মনে হচ্ছে। যাই হোক, আমরা একটু চেষ্টা করব। উমামা ফাতেমা, জুলাই আন্দোলনে যেহেতু আপনি একজন সমন্বয়ক ছিলেন, আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন, সেক্ষেত্রে ডাকসুতে ভিপি প্রার্থী হওয়া মানে বৈষম্য বিরোধী সমর্থক বড় অংশের একটি ভোট ভাগ হয়ে যাওয়া। আপনি আপনার সহযোদ্ধা জনাব আব্দুল কাদেরের সঙ্গেই মানে একদম সম্মুখ সমরে আছেন। এই বিভাজন আপনাদের যারা প্রতিপক্ষ রয়েছেন তাদের সুবিধা করে দিচ্ছে কিনা? আপনার সাবেক সংগঠন ছাত্র ফেডারেশনই বা আপনার নির্বাচন করার বিষয়টি কিভাবে দেখছেন? তারা আপনার পাশে আছেন কিনা? উমামা ফাতেমা। আচ্ছা, প্রথমত হচ্ছে প্রথমত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট, আর একসময় আমি ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাথে। পরবর্তীতে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আমার একটা পজিশন তৈরি হয়, বিশেষ করে ছাত্র রাজনীতি প্রসঙ্গে একটা পজিশন তৈরি হয়। সেটার যাত্রা ধরেই কিন্তু আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাই, যাতে আমি অ্যাটলিস্ট এখানে কিছু প্রশ্নের সমাধান বা পলিটিক্যাল সেটেলমেন্টে আমার কিছু রোল প্লে করতে পারি।
যেহেতু বৈষম্য বিরোধীর সাথে যুক্ত থেকে আমি ওই সেটেলমেন্টটার মধ্যে পৌঁছাতে পারছিলাম না, এটা শুধু ব্যক্তিগত বিষয় না, বাংলাদেশের ছাত্র রাজনীতি শুরু হওয়া বা জাতীয় রাজনীতিতে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছিলাম, সেই বন্দোবস্তের থেকে তো আমরা বহুদূর সরে গেছি। সো সেই জায়গা থেকে আমি মনে করেছি যে এখানে ডাকসুতে পার্টিসিপেট করাটাই অনেকখানি বেটার হবে, কারণ ক্যাম্পাস তো একটা ক্লোজ স্ফিয়ার। এখানে যদি আমি একটা পলিটিক্যাল চেঞ্জ আনতে পারি, বড় আকারের পরিবর্তনটা আনতে পারি, তাহলে পরবর্তীতে কিন্তু ন্যাশনাল পর্যায়ে ওগুলো পার্সু করা সম্ভব হবে এবং এটা একটা দীর্ঘমেয়াদী প্রভাব রাখবে। সেটা আমার ব্যক্তিগত চিন্তা ছিল। তবে এখানে আপনি যেটা চিন্তা করছেন যে এখানে জুলাইয়ের শক্তিগুলো ভাগ হয়ে যাচ্ছে কিনা, দেখেন জুলাই তো আসলে সবার, জুলাই কার না? আবিদ ভাইয়ের না জুলাই? মানে এই কোশ্চেন তো আমি আসলে করব যে এখানে জুলাইয়ের শক্তি বলতে যেভাবে করে জিনিসগুলোকে সিগনিফাই করা হয়, আমি মনে করি যে জুলাই উমামা, জুলাই শক্তি কিন্তু আমি বলি নাই। আমি বলছি হচ্ছে আপনারা যারা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের একটা ব্যানারে ছিলেন, যেমন ধরেন আবিদুল ইসলামের মতো করে কাজ করেছেন, আমরা অন্য সংগঠনের নেতৃবৃন্দকেও আলাদা কাজ করতেছি, কিন্তু আপনি আর আব্দুল কাদের তো আমি আমরা খালেদ ভাই একই প্ল্যাটফর্মে দেখেছি, তাই না? হ্যাঁ, এখানে আমি বলছি আমার সাথে এখানে একটা পারসেপশনগত ভিন্নতা আছে। আমি জুলাইকে আসলে বৈষম্য বিরোধীর মধ্যে চিন্তাই করি নাই। জুলাই আসলে এতটাই বড় পরিসরের একটা অভ্যুত্থান ছিল যে এখানে বৈষম্য বিরোধীর হয়তো এখানে একটা সমন্বয়ক তালিকা ছিল, আমরা হয়তো একটা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে আন্দোলনটাকে ধরে রাখার, কিন্তু এটা আমাদের ক্যাপাসিটির বাইরে গিয়ে একটা অভ্যুত্থান ছিল। সো অভ্যুত্থানের পরবর্তী সময়ে, এটা আমি একটু শেষ করি তাহলে জিনিসটা আই গেস ভালো হবে। পরবর্তী সময়ে আমার যেটা রিয়েলাইজেশন ছিল যে আসলে যদি প্রশ্নগুলো আমার সমাধান করতে হয় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা এটা একটা বেটার কোয়েশ্চেনগুলো ডিল করার একটা মাধ্যম হতে পারে, কিন্তু এই প্ল্যাটফর্মটাতে আসলে ওইভাবে ফাংশনই করতে পারে নাই। সো আমি তো কোনো ছাত্র সংগঠনে যাই নাই যে ওই ছাত্র সংগঠনের লিগেসি আমার মেনটেন করে চলতে হবে। সো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমি মনে করি জুলাই অভ্যুত্থান আসলে সবাই এখানে যার যার মতো করে রোল প্লে করেছে। এখন এসে আমি যদি একজন যদি মনে করে যে এই বাংলাদেশে আসলে এই পথে যাইতে হবে, আরেকটা মানুষ মনে করতে পারে যে না এখানে অন্য পথে যাইতে হবে, সো বিট লেটস বিট। এটা নিয়ে আসলে আমার মনে হয় না যে আমার মনে হয় যে উমামা বক্তব্য এখন আমার কাছে একদমই পরিষ্কার। উনি মনে করেন যে যার যেই রাজনৈতিক জায়গা নিয়ে পতাকা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সে তাতে এগিয়ে যাবে। উমামা, আপনাকে ধন্যবাদ। আমি একটু শামীম হোসেন সাহেবের কাছে যাওয়ার আগে আমি একটু দর্শকদের মতামতের একটা অংশ বলি। দর্শকরা জানতে চাইছেন যে ইউটিউবারদের মধ্যে অনেকেই কাকে ভিপি প্রার্থী হিসেবে দেখতে চান বা কাকে বিজয়ী ভিপি হিসেবে দেখতে চান বা কাকে দেখতে চান না, এরকম মন্তব্য করেছেন। আমার এরকম কোনো পছন্দ আছে কিনা, আমার এরকম কোনো পছন্দ নাই। দুই, যেটা বলতেছেন যে আমি ভোট দিলে কাকে ভোট দিতাম, আমি সাধারণত ভোট দেই না, সুতরাং সাধারণত না, মানে আমি ভোটে অংশগ্রহণ করার সুযোগ এখন আর আমার নাই। আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব আমার আসলে 1998 সালে শেষ হয়েছে, তার মানে এটা অনেক দিন। 3 নাম্বার হচ্ছে যে অনেকেই বলছেন যে শিবির সভাপতি সাদিক কায়েমকে কেন আনা হলো না। আমরা এটার আসলে একটা ব্যাখ্যা দিয়েছি। সাদিক কায়েমকে আমরা অনেকবার চেষ্টা করেছিলাম, অনেকভাবে চেষ্টা করেছিলাম, তিনি আমাদেরকে সময় দিতে পারেন না। আমি তার জন্য এটা এখনও উন্মুক্ত রাখছি, তিনি যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা এখনও তার কথা শুনতে পারি, কিন্তু তার ব্যস্ততা এবং অন্য অনেক রকম কারণে আমরা অনেককে আনতে পারি না। দর্শক নিশ্চয়ই এটা বুঝতে পারবেন। আমরা জনাব শামীম হোসেন আপনার কাছে যেতে চাই। শামীম হোসেনের জন্য প্রশ্নটা একটু, আপনি সোশ্যাল মিডিয়ায় বক্তা হিসেবে জনপ্রিয়, সমাদৃত, আপনি সুন্দর করে কথা বলেন, কিন্তু সেই সোশ্যাল মিডিয়াতেই কেউ বলছেন আপনি সফট ছাত্রলীগ, কেউ বলছেন আপনি জাসদ ছাত্রলীগ, কেউ বলছেন বিগত সরকারে কারো ঘনিষ্ঠ ছিলেন আপনি। নিষিদ্ধ থাকা সংগঠন ছাত্রলীগের গুপ্ত নেতাকর্মীদের সহানুভূতি আছে আপনার প্রতি, এসব নিয়ে আপনি কি বলবেন জনাব শামীম হোসেন? না, আমাদের প্রথমে যে বুলিং এর শিকার হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যিনি আছেন আব্দুল কাদের ভাই, ব্যাপারটা হচ্ছে যে পপুলারিটি একসময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তো সেটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমি আজ থেকে 15 দিন আগেও আসলে নিজেকেই আসলে ভিপি রেসে দেখবো এটা আমি চিন্তা করি না, আমি অ্যাক্টিভিস্ট হিসেবে জয়েন করেছিলাম। আর একটা ব্যাপার হচ্ছে যে প্রোপাগান্ডা গুলো ছড়ানো হচ্ছে সেখানে অনেকগুলো মিসিং ইনফরমেশন আছে। আপনি নিজেও একসময় জাসদ ছাত্রলীগে ছিলেন, সো এখানে একটা ইনফরমেশন দিয়ে যে জাসদের কিন্তু অনেকগুলো পার্ট আছে, আপনি নিজেও জানেন। তো আমার ফার্স্ট ইয়ারে আমি একটা গবেষণা শুরু করি 2020 সালে, আমার রিসার্চ গেটে এখনো আছে, যে বাংলাদেশের ইতিহাস বিকৃতি করে কিভাবে ফ্যাসিজমকে বৈধতা দেওয়া হয়েছে। ফলে আমার একটা ইচ্ছা ছিল যে আমি এই যে আসম আব্দুর রব এবং এই যে প্রতিনায়ক নামে একটা বই বেরিয়েছে আপনি জানেন, জাসদের উত্থান পতন, বিরাট এক বই, যেটা পড়লে আপনার ফ্যাসিনেটিং মনে হবে যে আসলে 70s থেকে 90s কিরকম হবে। তো আমি আসলে তখন খুঁজতে থাকি যে কোন মানুষ দিয়ে রহস্য পুরুষের কাছে যাওয়া যায়।
তো জাসদের কিন্তু 3টা অংশ এখনো কার্যকরী আছে, একটা হচ্ছে বাংলাদেশ জাসদ, আর একটা হচ্ছে জেএসডি জাসদ, আর একটা হচ্ছে ইনুজ জাসদ, এটা হচ্ছে জাসদ ছাত্রলীগ। আর আরেকটা হচ্ছে বিসিএল, যেটা হচ্ছে বাংলাদেশ জাসদ। আপনি জানেন যে বাংলাদেশ জাসদ সম্প্রতি নিবন্ধন পেয়েছে এবং তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করেন এবং বিরোধিতাও করেছে, যেটা প্রমাণ আপনি দেখবেন। ফলে নামের সাথে যেহেতু বিসিএল আছে, লোকে ভাবছে এটা বিএসএল। সম্প্রতি 21শে ফেব্রুয়ারি এই ঘটনা ঘটছে যে বিসিএল ফুল দিয়েছে, লোকে বলছে এটা বিএসএল ফুল দিয়েছে, কারণ বিসিএল এর লোগো লাল আপনি জানেন এবং স্টার উপরে একটা দেয়া আছে। তো সিরাজুল আলম খানের সাথে দেখা করার কারণে ওনারা আমাকে মাঝে মাঝে বলতেন, আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, তারা কিন্তু গণরুম গেস্টরুম বিরোধী আন্দোলন করেছে, কারণ তারা যেহেতু 14 দলে ছিল না। আপনি জানেন বাংলাদেশ জাসদ তো 14 দলে নাই, জেএসডি আছে বিএনপির সাথে। তো ওখানে 2টা প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করেছিলাম এবং 21শে ফেব্রুয়ারি আসম আব্দুর রব এসেছিল আমাদের শহীদ মিনারে। সো ওনাদের কাছ থেকে একটা কার্ড নিয়ে আমি দেখা করতে গিয়েছিলাম। ওই দলের সদস্য সংখ্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2021 সাল থেকে 2 জন, এবং সেই 2 জন এখনো ইলেকশন করছে। ফলে এই জিনিসটা হয়েছে। এবং দ্বিতীয়ত যেটা বলি সেটা হচ্ছে যে আজকে এক শিক্ষক, নাম হচ্ছে আকম জামাল, আপনি চিনেন, তিনি একটা স্ক্রিনশট দেখলাম, তিনি নাকি আমার পক্ষে ভোট চেয়েছেন। এটার একটা কারণ বলি, যে কিছুদিন আগে আমাদের আন্দোলনের পরে নীল দলের একজন শিক্ষক আমার ডিপার্টমেন্টের, তিনি একটা বিবৃতি দেন যে জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছে এরা সব জামাত শিবির, রাজাকার, হ্যাঁ সবাইকে বলছে। তো সবাই আমাকে ধরলো যে ভাই আপনি তো জুলাই ছিলেন, আমি তো মাস্টার, আমার ইয়াগুলো দেখবেন যে আমি জুলাই অনেক স্টুডেন্টকে ফান্ডিং করেছি যখন ইয়াতে ছিল আমার স্ক্রিনশট গুলো। ফলে আমাকে ধরেছে যে এই শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। তো আমি তো আসলে ওইভাবে মব স্টাইলে আন্দোলন করতে পারি না। আমি তার বললাম যে তাহলে আমরা প্রফেসরের সাথে কথা বলি, এবং তার যে ডকুমেন্টেশন আছে এগুলো নিয়ে জমা দিলাম। ক্লাসে যেয়ে বলছে, উনি ক্লাসেও বলছে। ফলে ওই নীল দলের শিক্ষককে কিন্তু বহিষ্কার করা হয়, যেটা আপনি দেখবেন বাংলাদেশ ছাত্রলীগের যে পেজ আছে সেখান থেকে বলা হয় যে মব করে তাকে ইয়া করা হয়েছে, এবং আমাকে হিজবুত তাহরির ট্যাগ দেওয়া হয়। ফলে এখন আমি বলেছি যে আমি যদি ভিপি হতে পারি তাহলে জুলাই আন্দোলনে যাদের সম্মতি ছিল নীল দল এবং বাকিদের, তাদের বিচার করা হবে। ফলে এখানে আমি এক ধরনের স্যাবোটেজের শিকার হয়েছি। ফলে এখানেও এই যে আকামুজ্জামাল আমাকে কি করেছে, উল্টা স্যাবোটেজের একটা ইনফরমেশন দিয়েছে। আপনি নিজেও দেখেন, আমি পোস্টও করেছি যে ওই আন্দোলনে কিন্তু প্রথমে আমি ছিলাম, এই যে নীল দলের শিক্ষক বহিষ্কারে। ফলে তারা মনে করছে আমি যদি ভিপি হই তাহলে তাদের কিন্তু বিপদ আছে। তো সেই জায়গা থেকে আসলে আমাকে ক্রমাগত ট্যাগিং করা হচ্ছে। এখন আপনি যদি সিরাজুল আলম খানের সাথে দেখা করার কারণে আপনি তাদের মেম্বার হয়ে যান, বিসিএল, আমি আবারও বলছি এটা বিএসএল না, আপনি নিজেও জানেন বিসিএল কি জিনিস। তো সিরাজুল আলম খানের সাথে দেখা করলে আপনি যদি জাসদ হয়ে যান তাহলে আমার আসলে কিছু করার নেই। এবং দেশের অনেক বুদ্ধিজীবীর সাথে আমার পরিচয় আছে বই পড়ার কারণে। এখন সেখানে আমার ফরদ বাজার সাহেবের সাথে পরিচয় আছে, সলিমুল্লাহ খান স্যারের সাথে পরিচয় আছে। কিন্তু একজন যদি অপরাধ করে সেটা দায় কেন আমি নিতে যাবো, সেটাও বিষয়। এবং জুলাইয়ের 15 তারিখে আমি একটা স্ট্যাটাস দিয়েছি, যেটাও আপনি দেখতে পাবেন, যেখানে আমি বলেছি যে আমি মারা গেলেও যেন এই সকল মানুষজন না আসে। তো এরপরেও তো আসলে যারা জুলাই অংশগ্রহণ করেছে তারপরে তো এই ধরনের প্রশ্ন আসার কথা না। এখন আমি যখন এই যে মিডিয়াতে দেখা যাবে যে আমি একটু বেশি জায়গায় চলে গেছি, তখনই দেখা যায় ক্রমাগত, এবং আমার কাছে প্রমাণ আছে, তাদের একটা কোচিং সেন্টারের গ্রুপ থেকে এইভাবে ফ্রেমিং করে আসলে প্রচার করা হচ্ছে, এবং বিদেশি সাংবাদিক ব্যবহার করে দেখবেন আপনি সেগুলা ফ্রেমিং করা হচ্ছে যাতে আমাকে আটকানো যায়। সাইম হোসেন, মনে আমার আপনার বক্তব্য মনে পরিষ্কার। জনাব আব্দুল ইসলাম খান, আমি দ্বিতীয় প্রশ্ন নিয়ে আপনার কাছে আসি, যে রাজনৈতিক সরকারগুলি কিন্তু আমরা দেখেছি যে 1971 সালের পর থেকে ডাকসু নির্বাচনকে একরকম এড়িয়ে চলে, কেউ কেউ 2 পা এগিয়ে বলতেও চায়, ভয় পায়। সেজন্য আমরা যতগুলি বছর পার হয়েছে ততগুলি ডাকসু আমরা দেখতে পাই নাই। আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার একটি ডাকসু নির্বাচন দিলেও সেই ডাকসু নির্বাচনের ফল তারা পুরোপুরি পক্ষে আনতে পারেনি। ভিপি নূর দাঁড়িয়ে গেছেন সেখানে ভিপি হিসাবে, এবং সেটা পরবর্তীতে তাদের জন্য কোনো ভালো ফল বয়ে নিয়ে আসে নাই। আগামীবার যে নির্বাচিত সরকার আসবে তারা ডাকসুকে কিভাবে দেখবে? তারা কি ডাকসু নির্বাচন দিবে বলে মনে হয় আপনার, যদি জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট থেকে একটু বলি? দেখেন, ডাকসু নির্বাচন নিয়ে আমরা যে এই জেনারেশনে যারা বেড়ে উঠেছে, পুরোটা সময় রাজনৈতিক অপসংস্কৃতিকে আমরা দেখেছি, এবং আমরা কিন্তু দীর্ঘ সময় ধরে আমরা মজলুম ছিলাম। আমরা এমন না যে হচ্ছে যে 5 বছর একজনকে দেখেছি, আরেক 5 বছর আরেকজনকে দেখেছি। তো সুতরাং আমরা যে নতুন রাজনৈতিক সংস্কৃতির পথে আমরা হাঁটতে যাচ্ছি, যেটা আমরা শিকার হয়েছি, সেটা যেহেতু ফিরিয়ে আনবো না, তাহলে ধরে নিতেই পারি সামনে এরকম রাজনৈতিক অপসংস্কৃতি কিংবা ডাকসু আটকে দেওয়ার মতো কোনো ঘটনা ঘটার কোনো সুযোগ নেই। আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার হয়েছে। আজকে সকালেও দেখেন, অপপ্রচার
করতে না পেরে সর্বশেষ যখন আমরা প্যানেল ঘোষণা করেছি, সেই প্যানেলের পরও মারাত্মকভাবে সাইবার বুলিং এবং সাইবার অ্যাটাক করা হয়েছে আমাদের আইডি গুলোকে। আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে নিয়ে নানান ধরনের গুজব প্রপাগান্ডা অনলাইন গুলোতে ছড়িয়েছে। এবং আজকে সকালে আপনি হয়তোবা জেনে থাকবেন যে আজকে সকালে ঘুম থেকে 9টায় ওঠার পরে আমি দেখলাম আমার যে নিজস্ব ভেরিফাইড আইডি, সেই আইডিটাকে ডিসেবল করে দেওয়া হয়েছে। আমি অ্যাপ্লাই করে সেটাকে যখন নিয়ে আসলাম তখন আরো 56 মিনিট পরে আবার সেটাকে ডিসেবল করে দেওয়া হয়েছে। সুতরাং ছোট করে একটা কথা বলি, মানে ব্যাপারটা আচ্ছা শেষ করেন আমি যেটা বলছি, আমি যে রাজনৈতিক কনসেপ্টকে ধারণা করে আজকের এই জায়গাটাতে এসেছি, সুতরাং রাজনৈতিকভাবে মোকাবেলা করে ব্যর্থ হয়ে নানান ধরনের কথা বলে আমি কোনো ইতিহাসে যেতে চাই না। আমরা নতুন বাংলাদেশের নতুন প্রজন্ম, আমরা বাংলাদেশকে ওভাবে এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমরা বিশ্বাস করি আগামীকাল 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হচ্ছে এবং আগামী বছর একই দিনে ঠিক 1 বছর পরে ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে অনুষ্ঠিত হবে, সেটাই বিশ্বাস করি এবং সেটা বাস্তবায়নের সর্বোচ্চ কাজ করে। জনাব খান, আপনাকে ধন্যবাদ। না, আমি একটু দর্শকরা অনেকে জনাব শামীমের কথা শুনে আমার একটু দৃষ্টি আকর্ষণ করেছেন যে আমি জাসদ ছাত্রলীগ করতাম কিনা। আমার শিক্ষা জীবনের প্রথম 2 বছর অর্থাৎ 1993 এবং 1994 আমি জাসদ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে করেছি, কিন্তু সেই 1993 এবং 94-তে ওই 2 বছর জাসদ ছাত্রলীগ করার পর আমি আর কোনোদিন কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম না। রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পৃক্ততা ছিল না এবং আমি কোনো সময় ভোটও দেই নাই কোনোদিন কাউকে কখনো। যাই হোক, একটু ক্লিয়ার করলাম, অনেক দর্শকের অনেক উৎসাহ সেটি নিয়ে। আমি একটু আবার আসতে চাই জনাব আব্দুল কাদের আপনার কাছে। জনাব আব্দুল কাদের, আপনাকে সমর্থন দিয়ে আরেকটি প্যানেলের জিএস প্রার্থী জনাব মাহিন সরকার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে সরার সুযোগ নেই, ব্যালটে তিনি এখনও আছেন। কেউ কেউ বলে থাকেন মাহিন সরকারকে সরানো হয়েছে মন্ত্রী পাড়া থেকে, অর্থাৎ জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং জনাব মাহফুজ আলম জোর করে প্রভাব বিস্তার করে তাদের সরিয়েছেন। আপনি কি কোনো মন্তব্য করতে চান? কি বলবেন? দেখেন, আমি যতদূর জানি আমি একদম সেটাই বলি। ওই দিন ছিল শুক্রবার, আমি শুক্রবার ঘুম থেকে উঠে দেখি আমাদের মাহিন সরকার আমাদের জিএস পদপ্রার্থী বাকের মুসলিমদের দূরে হাত তোলা ছবি। সেটা দেখার পর আমি ওই সময় জানতে পারি আসলে কি হয়েছে। তারপর হচ্ছে কি ভিতরে ঢুকলাম, ভিডিও দেখলাম, তারপর দেখলাম কি মাহিন সরকার নাকি বাকের গেছে, সেটা হচ্ছে কি এসপিটা ছেড়ে দিয়েছে। আমি হচ্ছে মাহিনের সাথে পরবর্তী কথাবার্তা বলি। মাহিন বললো, দেখ মাহিন আমার বন্ধু, কিন্তু আপনি জানেন যে আমি মাহিন, হান্নান মাসুদ এবং নিপাত রশিদ 4 জন আন্দোলনের সময় হচ্ছে একসাথে সর্বশেষ দিকে আন্দোলন নেতৃত্ব দিয়েছিলাম। সেই জায়গা থেকে মাহিনকে যখন জিজ্ঞেস করছে যে মাহিন তুমি ছাড়লা কেন, তো বলেছে দেখো আমার মনে হচ্ছে যে কি এখন পরিস্থিতি যে পর্যায়ে আসছে আমার মনে হচ্ছে বাকের ভালো একটা সম্ভাবনা আসছে। বাকের যদি আমি স্পেশাল ছেড়ে দিই তাহলে বাকের তো আমার জুনিয়রে, আমার তো জুনিয়র, যখন আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছিলাম সেই জায়গাতে আমার মনে হচ্ছে যে বাকে ছেড়ে দেওয়া বেটার হবে। আমি ব্যক্তিগত সিদ্ধান্ত নিলাম এমনটাই। কিন্তু এই কথাগুলি যখন জাতীয় নাগরিক পার্টি থেকে তাকে বলা হয়েছিল এবং তার জন্য তিনি বহিষ্কারাদেশ পর্যন্ত মেনে নিয়েছিলেন, সেইটা একটু মনে হয় না যে মানে একটু অবাক লাগে কিনা জনাব আব্দুল কাদের? দেখেন, প্রথম কথা হচ্ছে আপনি যদি বহিষ্কার মাহিন সরকারের বিষয়ে, তাহলে তো মাহিন সরকার তো তার আগের জায়গায় অ্যাডামেন্ট ছিল, সে কিন্তু বহিষ্কার করেও যাই করে, সেটা মাহিন সরকারের বিষয়। কিন্তু মাহিন সরকার আপনার দাঁড়িয়েছেন, পরবর্তী কোন জায়গা থেকে কি হচ্ছে সেটা তো আপনার ভালো জানেন। যদি কি মাহিন সরকার চলে আসার পরে বহিষ্কার যদি উইথড্র করে দিত তাহলে বলতে পারতেন যে না, বহিষ্কার উইথড্র করা বিনিময় হচ্ছে সে ছেড়ে দিচ্ছিল, এমন কিছু হতে পারতো। আমার মনে হচ্ছে এমন কোনো কিছুই না। মাহিন সরকার তার ব্যক্তিগত জায়গা থেকে মনে করছে যে তার ছোট ভাইকে সে ছেড়ে দিবে। সে মনে করছে যে একসাথে তাদের সাথে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল, সেই জায়গাতে তারা এক হওয়া দরকার ঐতিহাসিক। সেই জায়গা থেকে মাহিন সরকারের ব্যক্তিগত সিদ্ধান্তকে আমি অবশ্যই সাধুবাদ জানাতে পারি। সাধুবাদ তো জানাবেনি আপনার পক্ষে না, যাই হোক, আমরাও সাধুবাদ জানাই। জনাব আব্দুল কাদের, আমি মামা ফাতেমা আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি নির্বাচিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সংস্কারের কথা বলেছেন। এটা আসলে আপনি জানেন কিনা জানি না, আমি যদ্দূর বুঝি আর কি, যে এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বা সিন্ডিকেটের বিষয়। আপনার নির্বাচনী অঙ্গীকার ডাকসুর এখতিয়ারের চেয়ে বেশি ওজনের হয়ে যাচ্ছে কিনা? আচ্ছা, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি মনে করি যে এখানে একাডেমিক সংস্কারের কথাটা মোটেও ডাকসুর এখতিয়ারের থেকে বেশি হয়ে যায় না। কারণ আমরা তো মূলত আমরা বারবার বলেছি যে আমরা কিন্তু এখানে ফ্যাসিলিটেট করতে চাই। আমি এনে এখানে প্রোগ্রাম করবো স্পন্সর ডেকে, এগুলো তো ভাই আমি করবো না। আমার মূলত আমাদের কাজটা হবে ডাকসুকে
ব্যবহার করে এখানে প্রশাসনকে একদিকে পুশ করা এবং এখানকার পলিটিক্যাল ফোর্সগুলোকে একদিকে পুশ করা, যাতে ক্যাম্পাসটাকে আমরা একটা পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে একটা একাডেমিক ইনস্টিটিউটে কনভার্ট করতে পারি। এবং এটা একটা এই ফ্যাসিলিটেশনটা সম্ভব যদি আমরা এখানে একটা কি বলা যায়, একটা ভিশন ক্রিয়েট করতে পারি। তো আমি এটাকে একটা ভিশন আকারে জিনিসটাকে প্রেজেন্ট করেছি যে ঢাকা ইউনিভার্সিটিকে পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে একাডেমিক ইনস্টিটিউটে পরিণত হতে হবে। সেটার জন্য বেসিক এই কাজগুলো আমি ফ্যাসিলিটেট করব। যেমন প্রথমে আমি বলেছি একদম ওপেনলি যে ক্রস ডিপার্টমেন্টাল ক্রেডিট ট্রান্সফার, ধরেন আপনার এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে চাইলে সে একটা ওপেন ক্রেডিটের মতো যেরকম হয় একটা কোর্স সে চুজ করতে পারবে। পাশাপাশি দেখা যাচ্ছে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি, এগুলোর কথা আমরা বলেছি। আবার রিসার্চ বাজেট বাড়ানো, রিসার্চ কিভাবে করে রিসার্চ বাড়ানো ঢাকা ইউনিভার্সিটি ডাকসুকে এগুলি করতে পারে। আমি মনে করি যে এটা অবশ্যই ফ্যাসিলিটেট করতে পারে। কারণ আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি যে যখন লাস্ট হচ্ছে 5 আগস্টের পরে ইউজিসি হচ্ছে নতুন করে, মানে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন যখন নতুন করে রিফর্মড হয়েছিল, তখন তাদের পক্ষ থেকে কিন্তু এই ধরনের রিসার্চ নিয়ে তারা অনেক কিছু করবে এই ধরনের চিন্তা ভাবনা ছিল। আমি শর্ট করে আমি শেষ করি, তাহলে আপনি জিনিসটা ইয়ে করতে পারবেন। তখন ঢাকা ইউনিভার্সিটিতে তারা একটা ইনোভেশন ফেস্ট করবে, ইনোভেশন এন্ড রিসার্চ ফেস্ট করবে টিএসসি সেন্ট্রাল ফিল্ডে। কিন্তু সমস্যা হচ্ছে প্রশাসন এখানে একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। প্রশাসন তারা বুঝতেই পারছিল না যে এখানে কেন আসলে এই এখন রিসার্চ এবং ইনোভেশনটাকে ফ্যাসিলিটেট করা দরকার। তো শিক্ষকদের মধ্যেও কিন্তু বিভিন্ন পক্ষ আছে, অনেক শিক্ষক কিন্তু আছেন যারা চান যে ক্যাম্পাসের মধ্যে এই ধরনের কাজগুলো হোক। এখন ডাকসু যখন ছাত্রদের প্রতিনিধি নির্বাচন করে আনবে, তখন কিন্তু অ্যাকচুয়ালি ছাত্র প্রতিনিধিরা যদি ওই ক্যালিবারের হয়, তাহলে এই কাজগুলো ফ্যাসিলিটেট করা অবশ্যই সম্ভব। আমি যেটা বারবার বলছি যে ক্যাম্পাসের মধ্যে আপনি যে সিনিয়র সিন্ডিকেটের কথা বলছেন, আমি আশা করি যে আপনার কথা শেষ হয়েছে। আমি একটু বলি হ্যাঁ, সেটা হচ্ছে আমরা কিন্তু শুধুমাত্র মানে ডাকসুর যে এখতিয়ারের ভিতরে যা যা আছে ওই জিনিসটার মধ্যে যদি আমরা সব সীমাবদ্ধ রেখে দিই, তাহলে কিন্তু এটা সম্ভব না। আমাদের অবশ্যই এটা এখানে একটা ভিশন ক্রিয়েট করতে হবে। এবং ডাকসুর কিন্তু অবশ্যই ডাকসুর একটা গঠনতান্ত্রিক সংশোধন দরকার। সিনিয়র সিন্ডিকেটের মধ্যে যদি আপনি কোনোভাবেই ডাকসুর নির্বাচিত ছাত্র প্রতিনিধি এখানে না থাকে, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমরা ক্যাম্পাসে পরিবর্তন আনতে পারবো না। সো ডাকসুর যেহেতু এখানে একটা বিশাল সফট পাওয়ার আছে, তাহলে নির্বাচিত হওয়ার পরে অবশ্যই আমরা যারা প্রতিনিধিরা আছি, আমাদের পক্ষে এখানে বড় ধরনের পরিবর্তন আনাটা সম্ভব। কারণ এটা একটা একটা গতানুগতিক ডাকসু না। আমার মনে হয় যে আপনার বক্তব্য শেষ হয়েছে, কিন্তু আসলে এখন যে ডাকসু আছে সেই ডাকসুর মধ্যে আমি এটার এখতিয়ার দেখতে পাচ্ছি না। আপনি বলছেন যে সেটাও আসলে পরিবর্তন করা দরকার, তো এটা তার একটা দাবি, এটাকে নিশ্চয়ই আপনি এগিয়ে নিয়ে যাবেন, সেটা আপনার প্রেরোগেটিভ, আপনি যেটা করতেই পারেন। আমি একটু জনাব শামীম হোসেন আপনার কাছে আসি। শামীম হোসেন, আপনি নির্বাচনী প্রচারণার সময় নিজের নিরাপত্তা চেয়ে জিডি করেছেন। আপনার অভিযোগ, কার বিরুদ্ধে, কোনো প্যানেল থেকে কি আপনাকে কোনো হুমকি দেওয়া হচ্ছে? না, এখানে আমি মূল ব্যাপারটা বলি যে আমার যে ইশতেহার সেটা আপনি দেখেছেন স্টুডেন্টস অটোনমি, এবং সেই স্টুডেন্ট অটোনমির মূল বিষয়টা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে যারা ডাকসু ইলেকশন করছে তারা ডাকসু জিনিসটাই বোঝে না। কারণ ডাকসু আপনি 1923 যখন শুরু হয়, তখন ডাকসুতে বলা হয়েছে যে ইট উইল প্রডিউস লিডার্স, এলিট ব্র্যাকেটে, এলিট মানে হচ্ছে যারা সুনাগরিক। তো তার মানে আপনিও ডাকসুর ভিপি হতে পারেন। এবং ডাকসু থেকে পরবর্তী 50 বছর যারা বেরিয়েছে সবাই শিক্ষক হয়েছে। আপনি যে কিছুদিন আগে নারী ভিপি মারা গেলেন, উনিও নিজেই প্রফেসর ছিলেন। সো আপনি একটু ব্যাপারটা বুঝতে পারবেন। সো ডাকসুকে সবাই ভাবছে যে এটা মনে হয় সেকেন্ড পার্লামেন্ট, যে কোনো কিছু মানে একটা উন্নয়ন কাজ করতে পারে। ডাকসু কিন্তু উন্নয়ন কাজ করার প্ল্যাটফর্ম না, এটা হচ্ছে যে একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি করার প্ল্যাটফর্ম, যে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এবং আমাদের আদার্স যে অর্গানগুলো ইউনিভার্সিটিতে ফাংশন করে সেখানে স্টুডেন্টের যে ভয়েস গুলো আছে, কথাগুলো আছে, এগুলো সেন্ড করা এবং সেন্ড করার প্রতিনিধিত্ব তৈরি করা। এবং আমরা যে ডিসকোর্স বলি, পলিটিক্যাল একটা ফ্রেম, সেটা ঠিক আছে জনাব হোসেন, মানে আমি মোটামুটি বুঝতে পারছি। আর উমামা এই জিনিসটাকে একটু পরিবর্তন করতে চান, সংস্কার করতে চান। উমামার মনে হয় ডাকসুর যে এখতিয়ার সেটাকে একটু বাড়ানো দরকার। উমামা সেটা বলেছি। সেটা হচ্ছে যে 28 আগস্ট থেকে একটা কোচিং সেন্টারের টিচার্স প্যানেলে আমাকে জানানো হয় যে এই ছেলেটার তো হাইপ উঠছে, ওকে যেমন হোক দমাইতে হবে। তো দমানোর জন্য দমানোর জন্য নানা ধরনের তথ্য সেখানে দেওয়া হয়। আমার কাছে সেগুলোর স্ক্রিনশট আছে, এবং আজকেও আপনি দেখতে পাবেন যে আমাকে নানা ধরনের ট্যাগিং করা হয়েছে। যখনই আসলে আমি তো 15 দিন আগেও কোথায় ছিলাম, আমি পড়াচ্ছিলাম এরকম জায়গায়, যখনই আমার মানে ভিডিওগুলো আসলে বিভিন্ন মিডিয়া থেকে যাওয়া শুরু করলো, তখন আমি যাদের কম্পিটিটর হয়ে উঠছিলাম তারা নানা ধরনের প্রোপাগান্ডা চালানো শুরু করেছিল, এবং আজকে তার একটা চরম রূপ আপনি দেখতে পাবেন। তো এটা আমি আগে থেকে ফেয়ার করেছিলাম, যেটা আমাকে একটা মেন্টালি হার্ম করা হতে পারে যে কোনো গ্রুপ থেকে, সেটা আমি মেনশন করতে চাচ্ছি না, কারণ আমি অলরেডি বলেছি আমি তো ইডিওলজিক্যাল পলিটিক্স করছি না।
আমি স্টুডেন্টের জায়গা থেকে ইলেকশনে এসেছি, জাস্ট যেটা ডাকসুর গঠনতন্ত্রে আছে। এখানে কিন্তু আপনি ছাত্র দল হিসেবে ইলেকশন করতে পারবেন না। ভাইও ইলেকশন করছে, সে ছাত্র হিসেবে ইলেকশন করছে। ডাকসুতে কোনো প্যানেল সিস্টেমই নাই। যে প্যানেলটা করা হয়েছে এটা স্ট্র্যাটেজিক্যাল প্যানেল। সো ফলে অ্যাবনর্মাল জিনিসটা এখানে একটা নর্মালাইজ করা হয়েছে। আমার কথা হচ্ছে পুরো বিশ্বে আপনি অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্টকে চিনেন, আপনি বলতে পারবেন না, কিন্তু আপনি ঢাকা ভার্সিটির ভিপিকে নামও মুখস্থ আছে অনেকে। ফলে আমি বলেছি যে সংস্কৃতিটা আমাদের আছে, এই জায়গাটাতে পরিবর্তন আনতে হবে। এই ডিসকোর্সটা আমি বাজারে ছাড়তে পারতে হবে, এটা আমার সবার কাছে উপস্থাপন করতে হবে। জনাব হোসেন, ওই জায়গা থেকে আমি যখন করেছি, জনাব হোসেন আপনাকে অনেক ধন্যবাদ। জি, শেষ করেন আপনি। যখনই করেছি তখন যারা বলেছি পলিটিক্যাল সেটেলমেন্টের অংশ, আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর অধিকার কোনো একটা পলিটিক্যাল সেটেলমেন্টের পার্টির কাছে দিতে হবে, এরকম তো না, আমাদের একটা ভয়েস থাকতেই পারে। ফলে আমার চারিদিক থেকে একটা ভয় তো কাজ করবেই যে আমি আসলে চারিদিক থেকে অ্যাটাক হইতে পারি, এবং নানা জায়গা থেকে হয়েছে। এইটা তো ব্যাপারটা এখন এরকম দাঁড়াইছে যে ডাকসু নির্বাচনে যে জিতবে সে বোধহয় আগামীতে সরকারি গঠন করে ফেললো, বাংলাদেশ দখল করে ফেললো, বা এরকম একটা ভাব, মানে বা যে হারলো তার একদম সব চলে গেল। আমরা আসলে এটা মনে করি না এবং এটা মনে করতে চাই না। এটা মনে করার নানা রকম কুফল আমরা দেখতে পেয়েছি যে রাজনৈতিক দলগুলো আসলে ডাকসু দিতে চায় না। দীর্ঘকাল সময় পর্যন্ত আমরা ছাত্রদের অধিকার নিয়ে আমরা কোনো কথা শুনি নাই। এইবার আমরা এটা খুবই আশাবাদ নিয়ে দেখতেছি যে ছাত্রদের অধিকার নিয়ে, ছাত্রদের কথা নিয়ে কথা বলছেন। আবিদুল ইসলাম খানের কাছ থেকে একটু জানতে চাই। আবিদুল ইসলাম খান, আমি আপনাকে একদম স্পেসিফিকলি বলতে পারি যে গত অনেক বছর, মানে আমি আসলে ঠিক স্পেসিফিকলি বললে হয়তো 2016 বলা উচিত, সেই সময় থেকে আমরা দেখছি যে অনেক আগে থেকে যে শিবির নাম দিয়ে বা যে কোনো লোককে ছাত্র শিবিরের লোক বলে ছাত্রলীগের যে নিপীড়ন, সেই নিপীড়নের প্রতিবাদ আপনি করেছেন। সেই প্রতিবাদ করতে গিয়ে আপনি নির্যাতিত হয়েছেন। গত কয়েক বছর আন্দোলন সংগ্রামে এই ছাত্র শিবিরের নেতাকর্মীরা আপনাদের সহযোদ্ধা ছিলেন রাজপথে, দুর্যোগে দুর্গমে সব জায়গায়। কিন্তু গত এক বছর ধরে, বিশেষ করে 5 আগস্টের পরে, আপনারা শিবিরকে গুপ্ত বলে খোঁটা দিচ্ছেন, নানা রকম কথা বলছেন, তাদের পরিচয় উমুক কিনা 71, মানে যেসব জায়গায় তাদের দুর্বলতা বলে আপনি মনে করছেন সেসব জায়গা থেকে ক্রমাগত আপনি কথা বলেই যাচ্ছেন। এইটার কারণ কি আসলে? মানে আপনি কি এইটা খেয়াল করতেছেন যে আপনি যত বেশি শিবিরকে আক্রমণ করছেন তত সেই আক্রমণটার গোড়ায় গেলে আমরা আবার আপনাদেরই দেখতে পাবো? যদি রাজনৈতিক আদর্শের কথা আমরা বলি, মানে জামায়াতকে গালি দিলে আসলে বিএনপিকে গালি দেওয়া হয় কিনা, সোজা করে আমি প্রশ্ন করলে। আচ্ছা ভাই, যেই এই কোশ্চেনের অ্যান্সার যদি দিতে চাই, আমি এই ভিতরে যেতে চাইনি, তারপরে যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন অ্যান্সার দিতে হচ্ছে। দেখেন ভাই, শিবিরের বর্তমান যে জেনারেশনটা আছে, বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব কিংবা যাদেরকে আমরা পেয়েছি, এরা আমরা একই জেনারেশনের। কিংবা 2016 সালে আমি বিশ্ববিদ্যালয়ে এসে রাজনীতির পর, বিশ্ববিদ্যালয়ে আসার আগে তো আমি রাজনীতির সাথে কোনো সম্পৃক্ত ছিল না। বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে আমি আমার রাজনৈতিক পথ চলে আমি শুরু করি। তো সেই সময়টাতে তো আর প্রকাশ্যে শিবিরের রাজনীতি আমার দেখার সুযোগ হয়নি, কিংবা এদের মুখোমুখি আমার হওয়ারও প্রয়োজন পড়েনি। তো সুতরাং এদের প্রিভিয়াস কিংবা হচ্ছে যে যা আমি দেখিনি সেগুলো নিয়ে আমি কথা বলতে যাচ্ছি না। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে রাজনীতি বিকেন্দ্রীকরণের প্রশ্ন, দুঃখিত, রাজনীতি মানে হচ্ছে যে রাজনীতি নিষিদ্ধের যে প্রশ্নটা আসলো, যে হচ্ছে বিরাজনীতিকরণের প্রশ্নটা আসলো, যে এরাই হচ্ছে যে আপনার সব জায়গায় বিহাইন্ড দ্য সিনে আমরা দেখেছি। যখন এরা কমিটি দিয়েছে, এদের নেতৃবৃন্দ সাবেক ছাত্রলীগের ছিল, এগুলো তো প্রমাণিত। তো যখন আমরা বারবার দেখছি যে তারা আমাদের হচ্ছে যে ছাত্রলীগকে সরিয়ে দিয়ে দখলদারিত্ব করে আমাদের রাজনীতি করতে তারা দিচ্ছে না, তখন ওই জায়গাটা থেকে আমরা যে শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতা, সহমর্মিতার রাজনীতি চর্চার মানে চেষ্টা করে গেছি, রাজনৈতিক অপসংস্কৃতি গুলোকে ঘৃণা করেছি, তারা বারবার সেই জায়গাটাতে আমাদের এগেইনস্টে বারবার আঘাত করেছে। আমাদেরকে ক্যাম্পাসে রাজনীতি করতে দিবে না এমন একটা পরিস্থিতি তারা তৈরি করেছে। তাছাড়া যে জায়গাগুলোতে আমি কথা বলেছি, আমি আবারও বলছি, আমি 5 আগস্টের পূর্বে যাচ্ছি না। 5 আগস্টের পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীমউদ্দিন হলের স্টুডেন্ট। আমি সেই জসীমউদ্দিন হল থেকে শুরু করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র রাজাকার শব্দটাকে নর্মালাইজেশন করার চেষ্টা করা হয়েছে। কারণ জুলাইয়ের স্লোগান ছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। সুতরাং সেই জায়গায় 5 আগস্ট পরবর্তী সময়ে শুধু তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই শব্দটা নরমালাইজেশনের তো কোনো মানে হয় না। তারপর হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী সময়ে দেখেন এদের ম্যাগাজিন একটা বের হয়েছিল, সেই ম্যাগাজিনে লেখা হয়েছে, এই কথাগুলি আমরা অনেকবার শুনেছি। আমি এজন্যই বললাম যে আপনি যখন কোশ্চেন করেছেন যে কেন, জনাব খান, আমার কাছে এই জায়গাগুলোর কারণে আলটিমেটলি হয়েছে। আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলোতে রাজাকার শব্দটা নরমালাইজেশন করাটা
আপনি যেভাবে বলতেছেন সেভাবে তো কোনো কিছুই নর্মাল হবে না। আর তাছাড়া হচ্ছে যে আমরা তো এরকম একটা বাংলাদেশের মানে স্বপ্ন দেখেছিলাম যেখানে যে যার কথা সে এখন তা খালিদ বলতে ভাই পারবে, সে তা বলতে এখন পারবে। 5 আগস্টের পরে তো আমরা কাউকেই আসলে গলা আটকে রাখতে চাই নাই, এটাই তো 5 আগস্টের অঙ্গীকার ছিল কম আর বেশি, তাই না? এখন আমাদের যে অস্তিত্ব মহান মুক্তিযুদ্ধকে যদি আপনি আমি 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 যেটা ধারণ করেছিলাম যে হয়তোবা এই জেনারেশনটা তাদের পূর্বসূরিদেরকে ধারণ না করে তারাও হয়তোবা আমাদের মতো করেই বেড়ে উঠেছে, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে আপনি যখন মহান মুক্তিযুদ্ধকে একের পর এক হেয় করে যাবেন, বিভিন্ন ভাবে হেয় করে যাবেন, এখন খালিদ ভাই আপনি বলেন তাহলে আমি কি প্রতিবাদ না করাটাই আমার উচিত ছিল? না না, আমি আপনাকে কিছুই বলতে চাচ্ছি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মানে হাউএভার তবে আমরা তাদের কাছ থেকে সহনশীলতা চেয়েছিলাম যে হ্যাঁ, যে বিশেষ করে হচ্ছে যে এগুলো তো আছেই, তাছাড়া হচ্ছে যে নিজেদের যে দখলদারিত্ব, বিশেষ করে ছাত্রলীগের আন্ডারে তারা থেকে ছাত্রলীগ চলে গেছে, কিন্তু তারা বিভিন্ন হল প্রতিনিধির নামে বিভিন্ন কমিটি করে আমাদের যে ছেলেগুলো, আপনি এখানে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছিল যে ছেলেটা 6 আগস্ট 7 আগস্ট হলে উঠতে গিয়ে তাকে হল থেকে বের করে দেওয়া হয়েছে, তাকে হলে ঢুকতে দেওয়া হয় নাই। তো এভাবে আধিপত্য বিস্তার করেছিল তারা হলে, এবং আমাদের যেখানে আমরা বিগত দীর্ঘ দুঃশাসনের ফ্যাসিস্টকে মোকাবেলা করে কণ্ঠ জারি রেখেছিলাম, এরা গেস্টরুমে নির্যাতন হতো, শিবিরকে নির্যাতন করা হতো। আমি আজকে দেখেছেন যে আমি সে সময় এদের পক্ষে পোস্ট দিয়েছি, তো তারাই যখন 5 আগস্টের পরে আমার রাজনীতির অস্তিত্ব নিয়ে প্রশ্ন করবে তখন তো ভাই এটা স্বাভাবিক ব্যাপার, আমি আমার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রতিবাদ করব না। জনাব আব্দুল ইসলাম খান, আমি আজকে আর আপনাকে কারণ এটা ইলেকশনের ঠিক আগা মুহূর্ত, আমি শুধু আপনার অবস্থানটাই জানতে চাইছিলাম। আমি জনাব আব্দুল কাদের কাছে একটু যাই। জনাব আব্দুল ইসলাম খান, আমি আমার জায়গা থেকে এখনো চাই প্রত্যেকের জায়গা থেকে শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতা, সহমর্মিতা ধারণ করুক। আমরা যেন এই 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশে আমরা কেউ কারো শত্রু হতে পারি না, আমি এই ধারণাটাকে এখন এক্স্যাক্টলি। কিন্তু আপনি অনেক রেগে রেগে কথা বলেন মাঝে মাঝে, এত রেগে রেগে না কথা বললেও পারেন জনাব আব্দুল ইসলাম খান। না আমার রাগটা খালেদ ভাই, আমার যে রাগটা সেদিন দেখেছেন আপনারা, সেটা হচ্ছে ডাকসু নির্বাচনকে একজন ব্যক্তির হচ্ছে যে পক্ষে বিপক্ষে রিট আসবে, তার পক্ষে রিট, আমরা কারণ নিয়ে কথা, তখন আপনি পুরো ডাকসু নির্বাচনকে যখন বন্ধ করে দিবেন তখন তো শিক্ষার্থীদের অধিকার আদায়ের সর্বোচ্চ আপসহীন ছিলাম না। কারণ যেরকমই হোক, মানে আমার মনে হয় যে এত রাগ হয়ে কথা বলাটা কেমন জানি। হাউএভার, আমি জনাব আব্দুল কাদের আপনার কাছে একটু আসতে চাই। মানে জামাত শিবির নেতারা আগে বিএনপিকে বলতো, এখন আপনাদেরকেও বলতে শুরু করেছে, যেহেতু আপনারা ক্রমাগতভাবে একিউজ করে যাচ্ছেন তাদের যে সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। এখন বিভিন্ন দাবি দাওয়া আদায়ে জনাব আব্দুল কাদের আপনারা কিন্তু জামায়াত শিবিরকে সাথে রাখেন, পাশে রাখেন, সামনে রাখেন, কিন্তু আবার যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন রাজাকার বলেন। এই ধরনের দ্বিমুখী নীতি আপনারা নিয়েছেন কিনা জামায়াত শিবিরকে, যে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন রাজাকার টার্ম ব্যবহার করতেন, আপনারাও একই পথে হাঁটছেন কিনা জনাব আব্দুল কাদের? জি ভাই, দেখেন, প্রথম কথা হচ্ছে 5 আগস্টের পরে কথা ছিল আমরা একটা সুন্দর সত্য রাজনৈতিক সংস্কৃতি আমরা বিনির্মাণ করব, নতুন করে পথ চলা শুরু করব। সেই জায়গা থেকে আমরা অতীতের সকল কালিমা আমরা সবকিছু মুছে ফেলে দিব। তো আপনি দেখেন 14 জুলাই শেখ হাসিনা যে সবাইকে রাজাকার সম্বোধন করেছিল, শেখ হাসিনা সম্বোধন করা রাজাকার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা হচ্ছে আপনার একটা ম্যাটাফর, একটা শব্দ হিসাবে সেটাকে প্রতিবাদের ভাষা হিসেবে নিজেকে রাজাকার দাবি করেছিল। কিন্তু আমরা দেখেছি একটা গোষ্ঠী সে রাজাকার শব্দটাকে নর্মালাইজ করার জন্য নিজের পক্ষে সে যাচ্ছে, নর্মালাইজ করার জন্য কিন্তু একদম উপরে পড়ে লেগেছে। জনাব কাদের, আমি একটু থামাই। রাজাকার শব্দ নরমালাইজ বলতে আপনি কি বুঝাতেছেন? মানে দেখেন, মূলত কথা হচ্ছে দেখেন 71 যে কোশ্চেনটা ডিল করতে হয়, 71 প্রশ্ন আপনি যখন জামাত শিবিরে যখন কোশ্চেন ডিল করতে হয় তখন তারা ওই বিষয়টাকে যে রাজাকার প্রশ্নটা আসে, সেই রাজাকার শব্দটাকে তারা নরমালাইজ করতে চায়, যে তারা শব্দটাকে নরমালাইজ করতে পারলে তারা হচ্ছে 71 কালিমা মুছে ফেলতে পারবে, তাদের ধারণা। কি জানি, আমি তো মনে হয় না যে তারা রাজাকার শব্দকে নরমালাইজ করতে চায়। তারা তো এই স্লোগানটাকে একটা এমপি জায়গা থেকে, কি জানি, আপনি শেষ করেন। আমি আসলে মানে তারা জামাত শিবিরের কোনো প্রতিনিধি, মানে শিবিরের কোনো প্রতিনিধি থাকলে ভালো হতো, তাদের হয়ে উত্তর দেওয়া আমার জন্য মুশকিল। হাউএভার প্রথম হ্যাঁ আপনাকে যেটা বলছেন, দেখেন আমরা কথা ছিল হচ্ছে আমরা সুন্দর একটা সত্য রাজনৈতিক কালচার আমরা বিনির্মাণ করবো এখানে। সেই জায়গা থেকে আমরা শুধুমাত্র রাজাকার নিয়ে বলি নাই, কিন্তু আমরা একই সাথে বলেছি যে
আগেরকার দিনে ছাত্র রাজনীতির কাঠামোটা যেমন ছিল, এখন ছাত্র রাজনীতির কাঠামোটা নতুন করে পরিবর্তন আসবে। আমি যেহেতু ছাত্র রাজনীতির জন্য, ছাত্রদের কল্যাণের জন্য রাজনীতি করতেছি, ছাত্র সেন্টিমেন্টকে মাথায় রেখে আমি রাজনীতির কাঠামোটা আমি সাজাবো। সেই জায়গা থেকে যে এক্সিস্টেন্স যে বিদ্যমান যে কালচারটা আছেন, যে প্রকাশ্য রাজনীতিটা করা, আপনি যদি এখন যদি যে অপ্রকাশ্য রাজনীতি থেকে যান, তাহলে আলটিমেটলি সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়। আপনার যে বিদ্যমান যে রাজনৈতিক কালচার আছে, আপনি সেটাকে হচ্ছে ওন করতে পারতেছেন না, সেটা আপনি চর্চা করতে পারতেছেন না, যেটা বলি হয় সাধারণ শিক্ষার্থীরা। আপনি দেখেন, যখন নাকি তারেক রহমানকে নিয়ে স্লোগান হয় যে 1 2 3 4, যে স্লোগানটা হয় এটা কিন্তু সাধারণ শিক্ষার্থীর নাম দিয়ে দেওয়া হয়। তার মানে কি, সাধারণ শিক্ষার্থীদেরকে তারেক রহমান কিংবা তার ছাত্র সংগঠনের মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়। আরেকটা বিষয়, যখন আপনি সাধারণ শিক্ষার্থীদের নাম দিয়ে যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করেন, তার মানে সাধারণ শিক্ষার্থী এজেন্সিকে আপনি একদম নষ্ট করে দেন, সাধারণ শিক্ষার্থী একদম যারা সবার মুখোমুখি দাঁড় করে দেন। এই জায়গা থেকে আমার মনে হয় না এটা ছাত্রদের জন্য রাজনীতি, শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি। একই সাথে আরেকটা সুবিধা হচ্ছে কি জানেন, আপনার মনে হয় যে আবার যদি গণডুমকেশন ফিরে আসে, আবার যদি হচ্ছে আপনার যে নিপীড়নের কালচার ফিরে আসে, আপনি এখন যদি গুপ্ত আছেন, আপনি হয়তোবা আবারও যে আগের যে রাজনীতি ফিরে যাবেন। আরেকটা বিষয় দেখেন, এটা একটা সুবিধাও আছে কিন্তু না, মানে বারবার মানে জনাব কাদের শিবিরকে আপনি বারবার গুপ্ত বলতেছেন, তো এই 15 বছরে এই বিএনপি সমর্থিত ছাত্রদল নেতারা ছাড়া কেই বা প্রকাশ্যে, বা বাম সংগঠনগুলি ছাড়া অল্প দুই একটা ছাত্রছাত্রী ছাড়া কেই বা প্রকাশ্যে কোন রাজনীতি, কার রাজনীতি কে করতে পেরেছে বলেন আপনি? দেখেন, আমরা অল্প কয়েকজন মানুষ কিন্তু সেটা চেষ্টা করেছি, কিন্তু অনেকে বলা বলে যে তোমরা অল্প কয়েকজন মানুষ কিভাবে বিশাল। আপনি কোন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট ছিলেন জনাব আব্দুল কাদের? দেখেন, আমি তো আপনাকে বলি, সেটা যে যদি আমি ছাত্র রাজনীতির কথাই বলি, আমরা শুধুমাত্র শিক্ষার্থীদের দাবি দেওয়া যেটা মানে সমর্থ রাখতাম। শিক্ষার্থী যেখানে যেটা শিক্ষার্থীদের পক্ষে সেটা পক্ষে বলতাম, বিপক্ষে সেটা প্রতিবাদ করতাম। কিন্তু আমরা সেই জায়গা থেকে আমরা কিন্তু হামলা মামলা আপনি কি কোনো ছাত্র রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন? হ্যাঁ, আমি কিন্তু ক্যাম্পাসে এসে 19 সালে ছাত্র যুগের পরিষদের সাথে যুক্ত ছিলাম। তারপরে পরবর্তী 23 সালে হচ্ছে ছাত্র শক্তির সাথে আমি যুক্ত ছিলাম। কিন্তু ছাত্র শক্তির সাথে আপনি যুক্ত ছিলেন, তো তো সেই সময় আপনারা অ্যাকিউজ করছেন যে যারা অনেক সময় গুপ্ত থেকে বা ছাত্রলীগের সাথে থেকে অনেক কিছু করেছে তাদের, কিন্তু এদেরই তো একটা বড় অংশ জুলাই আন্দোলনে আপনাদের পাশে দাঁড়িয়েছিল, আপনাদের নেতৃত্বে বলি আর আপনাদের পাশে দাঁড়িয়ে বলি তারা অংশগ্রহণ করেছে, তো সেইটাও তো আপনাদের মানে সহযোদ্ধার একটা ছাড় তাদের পাওয়া উচিত, ঠিক না? আপনাদের হ্যাঁ ভাই, আমি সেটাই বলতেছি, আমরা তাদের সাথে মিলে, ছাত্র দলের সাথে মিলে আন্দোলন সংগ্রাম করেছি, যে সক্রিয় ছিল ওটা আমরা করেছি। কিন্তু এখন কথা হচ্ছে 5 আগস্টের পর তো কথা ছিল যে আমরা সুন্দর একটা রাজনীতি বিনির্মাণ করবো, এখানে সংস্কৃতি বিনির্মাণ করবো। সেই সুন্দর সংস্কৃতি বিনির্মাণ করতে হলে আপনি অতীতকে আঁকড়ে রেখে তো আপনি সেটা বেগবান করতে পারবেন না। আপনাকে অবশ্যই অতীতকে ছেড়ে আসতে হবে, নতুন পথে চলতে হলে নতুন ভাবে চলতে হবে, নতুন বিদ্যমান যে কালচার সেভাবে আপনাকে এগোতে হবে। এর বাইরে যে যেতে হচ্ছে আপনি পারবেন না, সেটাই আমাদের মূল কনসার্নের জায়গাটা। আপনাকে অনেক ধন্যবাদ জনাব আব্দুল কাদের। আমি একটু উমামা ফাতেমা আপনার কাছে আসি। জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলা যায় ছাত্রীরাই সামনে সারিতে ছিল, মানে বিশাল অংশগ্রহণ ছিল, কিন্তু আওয়ামী লীগ পতনের পর নারীদের, ছাত্রীদের আমরা সেভাবে পাচ্ছি না। আপনি এটা নিয়ে অনেক কথা বলেছেন। আমরা যদি পরিসংখ্যানের জায়গা থেকেই সেটা শুধু দেখি, তাহলে দেখব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 48% ছাত্রী হলেও, শিক্ষার্থীদের মধ্যে 48% নারী হলেও ডাকসু নির্বাচনে প্রার্থী মাত্র 13%। এইটার ছাত্রছাত্রীদের পিছিয়ে থাকার কারণ কি বলে আপনি মনে করেন? খুব সংক্ষেপে যদি বলেন। সাইবার বুলিং, মানে বট আইডির আক্রমণ, নারীরা নির্বাচন থেকে সরে গেছেন, বা কি কারণ আপনি মনে করেন উমামা? আচ্ছা, সংক্ষেপে বলার আসলে সুযোগ নেই, কিছু বিষয় একটু বিস্তারিতই বলিনি। প্রথমত আমি মনে হয় আব্দুল কাদের বা আবিদ ভাই বা আমাদের যে প্যানেল সদস্য শিক্ষার্থী ঐক্য, সকলের প্যানেলের ইশতেহারেই কিন্তু একটা পয়েন্ট খুবই ক্লিয়ার ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 15 থেকে 17 জুলাই হামলার সাথে যুক্ত যে ছাত্রলীগের নেতারা এবং যে শিক্ষকরা নানানভাবে হামলাকে ফ্যাসিলিটেট করেছে, আমরা সকলেই সম্ভবত আমাদের ইশতেহারে তাদের বিচার চেয়েছি। এবং 5 আগস্ট পরবর্তী সময়ে আজকে 1 বছর পর্যন্ত রীতিমতো হচ্ছে আমাদের এখনো ফাইট করে যেতে হচ্ছে, যাতে এখানে ছাত্রলীগ যারা নেতৃত্ব 128 জনকে বহিষ্কার করা হয়েছে, তাদের অনেকেও কিন্তু দেখা গেছে নানানভাবে ঢাকা ইউনিভার্সিটির ডাকসু ইলেকশনে ভোটার তালিকায় তাদের নাম এসেছিল। সো এই জায়গাগুলো তো আমার মনে হয় যে আমরা সবাই আমাদের ইশতেহারের মধ্য দিয়ে খুবই পরিষ্কারভাবে এনেছি যে আওয়ামী লীগের বিচার হইতে হবে,
ছাত্রলীগের যারা হামলার সাথে জড়িত ছিল, গেস্টরুম গরুম কালচারের সাথে নির্যাতনের সাথে যুক্ত ছিল, তাদের অবশ্যই বিচার হইতে হবে। এটার মধ্য দিয়ে আমাদের একটা রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে যেতে হইতে হবে, কিন্তু রিকনসিলিয়েশনের ফার্স্ট স্টেপ হচ্ছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিচার। এটা আমার মনে হয় না যেখানে আসলে কারোরই কোনো দ্বিমত আছে। এবং আপনি যে কোয়েশ্চেনটা আমাকে করেছেন, লাস্ট যে কোয়েশ্চেনটা করেছেন নারী প্রসঙ্গ, আমার মনে হয় যে মানে নারী প্রসঙ্গটার উত্তরটা কেন আমাকে দিতে হবে, মানে এই বিষয়টা আমি কিছুটা ইয়ে করে জিজ্ঞেস করছি, কারণ গত এক বছর ধরে এটা আমি আপনার সাথে প্রশ্ন একমত দিতে দিতে আমি টায়ার্ড। উমামা, এই প্রশ্নের সাথে আমি আপনার সাথে একমত। এইটা আসলে বাকি সবার এটা দেওয়া না, উচিত আমার ছিল। ধারণা আমি বাকি সরি, তিনজন এখানে আছে, হ্যাঁ তাদেরই দেওয়া উচিত, জিজ্ঞেস তাদেরই দেওয়া উচিত, হ্যাঁ। কিন্তু আপনি একটু কারণটা বলেন, আমরা মানে আপনার কাছে যদি একটু কারণটা শুনে নেই, কারণ আপনি এটা নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার, সেজন্য আপনার কাছে আমি একটু শুনে নিতে চাই জিনিসটা, কারণটা একটু বলেন। না, এখন ধরেন এবার ডাকসু ইলেকশনে মাত্র 13% হচ্ছে নারী তারা ক্যান্ডিডেন্সি করছে। আপনি যদি ডাকসুর দিকে তাকান, জাহাঙ্গীরনগরের যে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, সেখানে তো হলগুলোতে নারী প্রতিনিধি পাওয়া যাচ্ছে না নির্বাচন করার জন্য। এবং আমি যখন মেয়েদের রুমে রুমে যাচ্ছি, কথা বলছি, তখন তাদের কথা জিজ্ঞেস করছে, অনেক ভোকাল মেয়েরা আন্দোলনে খুবই সামনের দিকে ছিল, তারা যখন ডাকসুতে পার্টিসিপেট করার কথা চিন্তা করছে, মানে মাথায় চিন্তা করছে এবং পরিবারের সাথে কনসাল্ট করতে গিয়েছে, পরিবারের সাথে সাথে হচ্ছে যে ফার্স্ট কথা হচ্ছে না, করা যাবে না। কারণ মেয়েরা যদি হচ্ছে সামান্যতম তারা অনলাইনে এক্সপোজ হয়, তাহলে যে পরিমাণে গালি গালাজ এবং বুলিং এর শিকার হতে হয়, সাইবার স্পেস হ্যারাসমেন্টের শিকার হতে হয়, সেটা আমাদের সোসাইটিতে অ্যাটলিস্ট আমাদের পরিবারগুলা কোনোভাবে চায় না। এখন কথা হচ্ছে গত 5 আগস্টের পরে আমি বলতে বলতে টায়ার্ড, তো তাও বলছি যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন। সেটা হচ্ছে 5 আগস্টের পরে প্রথমত পলিটিক্যাল স্পেস, যেটা আমাদের যে বৈষম্য বিরোধী বলি বা জাতীয় রাজনীতির যে স্পেসটা, প্রত্যেকটা জায়গা থেকে নারীদেরকে একদমই সাইড করে ফেলা হয়েছে বিকজ নারীদেরকে সাইড করা সহজ। এবং দ্বিতীয়ত আমাদের সরকার, যেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে গিয়ে আমরা যখন বলি যে আপনারা সাইবার বুলিংগুলোর বিচার করেন, তখন তারা খুব স্পেসিফিক্যালি বলে যে আমাদের আসলে কিছু নাই, আমি কিছু করতে পারবো না, তুমি ওই আইডি গুলো থেকে রিপোর্ট করো। সো ইট ওয়াজ দ্য টাইপ অফ অ্যান্সার্স দ্যাট ইউ গট। এরপরে যেটা হয়, যখন আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, আমি গত মার্চ মাসে দেখা যায় আমার উপর প্রচন্ড পরিমাণে সাইবার স্পেস হ্যারাসমেন্ট হচ্ছিল, এবং অনেকেই আমি রিয়েল আইডি খুঁজে খুঁজে পর্যন্ত দিয়েছি যে এগুলো তো রিয়েল মানুষ যারা এই কাজগুলো করছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা গ্রুপ আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ 1 আর 2, সেখানে দেখা যাচ্ছে আমাকে নিয়ে রীতিমতো তাদের খুবই আজে বাজে ভাষায় হচ্ছে কথা বলছে, ফেক আইডি থেকে পোস্ট করা হচ্ছে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যাই, প্রশাসনের কাছে গিয়ে বলি যে এগুলো যে হচ্ছে এগুলার আপনার অ্যান্সার কি, আপনি ওদের অ্যাডমিন মডারেটরকে ডাকতেছেন না কেন? তখন বলে যে আসলে কি বলবো, তুমি তো দেখতেই পাচ্ছ পরিস্থিতি, আমি বুঝে গেছি যে পরিস্থিতি আমি দেখতেই পাচ্ছি এবং পরিস্থিতি আমার এইভাবে দেখেই যেতে হবে। সো যেখানে আমি এতটা ভোকাল মেয়ে হওয়া সত্ত্বেও আমাকে প্রতি মুহূর্তেই আসলে এক একটা হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে, আপনি কিভাবে করে এক্সপেক্ট করেন যে ঢাকা ইউনিভার্সিটি যারা জেনারেল স্টুডেন্ট, যারা হয়তো পর্দা করে, যখন হচ্ছে যে আপনার আন্দোলন সংগ্রাম আসে তখন ওরা খুবই ভোকাল হয়ে যায়, সেই মেয়েগুলা যে যাদের কোনো পলিটিক্যাল পারপাস নাই লাইফে, সেই মানুষগুলো কেন সাহস নিয়ে হচ্ছে এই জায়গায় আসবে? এখানে বাকি এখানে অন্যান্য ছাত্র সংগঠনগুলো আছে, তাদেরকে আমি ওইটা জিজ্ঞেস করবো যে তারা কি ওই সাইবার স্পেস হ্যারাসমেন্ট গুলা নিয়ে কখনো কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছেন? নিজের দলের সংগঠনের নারীরা আক্রমণ হওয়া বাদে কখনোই আমি দেখিনি যে রাজনৈতিক সংগঠনগুলোর পক্ষ থেকেও কখনো কোনো সুরাহা আমরা পেয়েছি বা সরকারের পক্ষ থেকে সুরাহা পেয়েছি। সো দ্য অ্যান্সার ইজ ভেরি ক্লিয়ার। আমি যে আজকে এখনো পর্যন্ত এই জায়গায় টিকে আছি, তার একমাত্র কারণ আমার প্রচন্ড রকমের মানসিক দৃঢ়তা এখানে শো করতে হয়েছে এই ধরনের বুলিং এবং হ্যারাসমেন্টের বিরুদ্ধে। আমার মনে হয় যে উমামারে অনেক ধন্যবাদ। আমি আসলে শেষ আলোচ্য বিষয়টা এটা রেখেছিলাম, উমামার থেকে আমরা কারণটা জেনে নিলাম, আমরা শেষ করব অনুষ্ঠান সবার এই ব্যাপারে মতামত জেনে। কিন্তু তার আগে শামীম হোসেনকে আমার যে প্রশ্নটা করা দরকার, সে শামীম হোসেনকে সেই প্রশ্নটা করি। শামীম হোসেন, আপনি নারী ইস্যুটা, কেন নারীদের অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ে কম, সেটি আপনি বলবেন, কিন্তু আমাকে আগে এই প্রশ্নটির উত্তর আপনাকে দিতে হবে। যে সেটি হলো যে আপনি একাডেমিক জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বড় দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করে আসছেন। আগের প্রশ্ন আপনি তার কাছাকাছি কথাই বলেছেন, আপনার নির্বাচনী প্রচারেও ক্রমাগতভাবে তাই বলা হচ্ছে, কিন্তু অনেকেই বলছেন যে আপনার এই অবস্থান অনেকটা পশ্চিমা ধ্যান ধারণা থেকে ধার করা, আপনি পশ্চিমা ধাঁচকে গ্রহণ করছেন, মানে একদম আষ্টে পৃষ্ঠে। কট্টর সমালোচকরা বলছেন যে যারা বিরাজনীতিকরণ চায় আপনি আসলে তাদের প্রতিনিধি। আপনি যদি একটু ছোট করে বলেন।
না, ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে যে গ্রাজুয়েট তৈরি হচ্ছে না, নারীর বিষয়ে বলি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পিওর গ্রাজুয়েট তৈরি করতে, নারীর বিষয়টা আপনি শেষে বলেন, আপনি আসলে আমি উচ্চ দুইটাকে শিক্ষাটা বলেন। একসাথে অ্যাড্রেস আচ্ছা, অ্যাড্রেস করতে, ঠিক আছে, অ্যাড্রেস করতে পারলে ভালো। জি বল। ব্যাপার হচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয় যে গ্রাজুয়েট তৈরি করতে ব্যর্থ হচ্ছে, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এটা, যে তারা মনে করে যে পলিটিক্সে অংশগ্রহণ করা মানে পলিটিক্যাল পার্টিতে সাবস্ক্রাইব করা। স্টুডেন্ট পলিটিক্স মানে কি? আপনি দেখেন, পলিটিক্যাল শব্দটার মানে অনেকে জানে না। পলিটিক্যাল মানে হচ্ছে টু বি পোলাইট, মানে সভার সদস্য হওয়া, আলোচনায় অংশ নেয়া। দেখেন, একসময় নারীদেরকে অবলা বলা হতো এবং রবীন্দ্রনাথের মতো লোকে এরকম শব্দ ব্যবহার করেছে। তো অবলা কেন? কারণ হচ্ছে যে অবলা মানে হচ্ছে অ্যাপলিটিক্যাল। পলিটিক্যাল মানে হচ্ছে যে আপনার উপরে যে আইন প্রয়োগ করা হবে সেই আইনে আপনি কথা বলতে পেরেছেন কিনা। তো ডাকসু প্রতিষ্ঠাই করা হয়েছে স্টুডেন্টদের উপর যে আইন করা হবে সিন্ডিকেটে, সেই আইনটা তৈরি করার জন্য। আমাদের সমাজে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের উপর যে আইন করা হয়, সেই আইনে নারীদের কথা কি শোনা হয়, নাকি অন্য কেউ সেই আইনটা ঠিক করে দেয়? ফলে তাদেরকে এক ধরনের অ্যাপলিটিক্যাল বানিয়ে রাখা হয়েছে। পলিটিক্স মানে হচ্ছে যে আমার কথাটা আমি প্রেজেন্ট করতে পারছি কিনা। আমাদের যে স্টুডেন্ট আছে, আমি কিন্তু শামীমকে শুনতে পাচ্ছি না। শামীম, আবার একটু বলবেন? আবির ভাই, আমি কিন্তু শামীমের শেষ কথা শুনতে পাইনি। ওকে, আছে আমাদের সঙ্গে? শামীম, একটু হ্যালো বলেন তো আমাদের। হ্যাঁ হ্যালো। না, আমি শামীম হ্যালো হ্যালো শোনা যায়? আমি শামীমকে শুনতে পাচ্ছি না। শামীমের সংযোগটি ঠিক হোক, আমরা ততক্ষণ একটু জনাব আবিদুল ইসলাম খানকে শুনি। জনাব আবিদুল ইসলাম খান, উমামাকে আমি যে প্রশ্নটি করেছিলাম সেই প্রশ্নটি আমার শেষ প্রশ্ন। শামীমের যোগাযোগটি শেষ হলে আমরা আবার ওর কাছে যাব, কিন্তু আমরা আপনার কাছ থেকে একটু শুনে নিতে চাই যে আপনি বা জনাব আব্দুল কাদের, আপনারা দুজন নারী ইস্যুতে এটা কি মনে করেন, নারীরা কেন এই ডাকসুতে অংশগ্রহণ করার ব্যাপারে, বা আবিদ? জি, আসলে এই আমি কিন্তু আবিদকেও শুনতে পাচ্ছি না। পরবর্তী সময়ে শুনতে পাওয়া যাচ্ছে না? হ্যালো, আব্দুল কাদের কি শুনতে পাচ্ছি? আব্দুল কাদের, আপনি বলেন তো। হ্যালো, আমাকে শোনা যায়? হ্যালো 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 হ্যালো। জনাব কাদের, আপনি একটু বলেন তো, আমি দেখি আপনাকে শুনতে পাচ্ছি কিনা। হ্যাঁ, আসলে আমার মাইক্রোফোনটারই ব্যাটারি মনে হয়। হ্যাঁ, আমি সবার নাই, কথা শুনতে কারণ পাচ্ছি হচ্ছে যে ভালোভাবে। আমি আপনাদের শুনতে পাচ্ছি। তাহলে আপনি বলেন, আমি এখান থেকে শুনে নিচ্ছি। জনাব আমি আমি কথা বলছিলাম শামীম হোসেনের সঙ্গে। শামীম হোসেন কথাটি শেষ করতে পারেননি, কিন্তু যেহেতু আমি আদিল আপনাকে শুরু করতে বলেছিলাম, আপনি যদি একটু, আবিদ আপনি যদি একটু বলেন কেন নারীরা, আমরা শামীমকে সবার শেষে শুনি। 5 আগস্ট পূর্ববর্তী সময়ে হচ্ছে যে 5 আগস্টের পরের সময়টাতে আমরা নারীদের উপস্থিতি অনেক কম দেখেছি বিভিন্ন জায়গায়। তো এখন এই যে গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের ভূমিকা, মেয়েদের ভূমিকা অনেক বেশি ছিল। কারণ এই যে 15 তারিখ 14 জুলাই রাতে বিভিন্ন হলগুলোর গেট ভেঙে থালাবাটিতে চামচের শব্দ করে তারা যেভাবে বেরিয়ে এসেছিল, এটা ছিল আমাদের সাহস। এবং 16-17 তারিখ রাতগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের যে গান এবং হচ্ছে যে মিছিল ছিল হলগুলো থেকে, এগুলো ছিল পরের দিনে আমাদের মাঠে নামার সাহস। তো এবং 15 তারিখ ভিসি চত্বরে আমাদের বোনেরা যেভাবে হামলার শিকার হয়েছিল, গোটা বিশ্ব কিন্তু হচ্ছে যে নেড়ে বসেছিল, শুধু মানে বিশেষ করে নারীদের উপরে এই আঘাতটা আসার পরে। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখতে পেলাম ক্যাম্পাসটা কেন যেন নারীদের জন্য অনিরাপদ হয়ে গেল। আমরা দেখেছি মোরাল পুলিশিং এর শিকার হতে দেখেছি, ওড়না নিয়ে মোরাল পুলিশিং এর শিকার হতে দেখেছি। তারপর হচ্ছে যে বহিরাগতরা ক্যাম্পাসে এসে গোপনে নারীদের ছবি তুলতে আমরা দেখেছি। এবং হচ্ছে যে চট্টগ্রামে হচ্ছে যে লাঠি দিয়ে আন্দোলনকারী নারীকে মাটিতে ফেলে দিতে দেখেছি। তো একটা সমাজে অপরাধ ঘটাটা অস্বাভাবিক নয়, কিন্তু যখন আপনি অপরাধকে আপনি ফুল দিয়ে, তারপর হচ্ছে ফুলের মালা দিয়ে আপনি সেলিব্রেশন করবেন পরবর্তীতে, নিঃসন্দেহে এটা ভয়াবহ রকমের অস্বাভাবিক। তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 আগস্ট পরবর্তী সময়, বিশ্বাস করবেন কিনা আমি জানি না, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নারীদেরকেও এত বাজেভাবে হ্যারাস করা হয়েছে বিশ্ববিদ্যালয় গ্রুপগুলোতে প্রকাশ্যে, এবং কি তাদের রিয়েল আইডি দিয়ে। আমরা এগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর স্ক্রিনশট সহ নিজস্ব তাদের যে আইডি ছিল এগুলো দিয়ে আমরা অভিযোগ প্রদান করেছি, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিন্দু পরিমাণ কোনো ব্যবস্থা গ্রহণ করতে সেখানে ব্যর্থতা প্রমাণ দিয়েছে।
মানে হ্যাঁ, মানে তো শেষ লাইনটা এখন যদি একটু বলেন। এখন এই শেষ লাইনটা হচ্ছে যে বিশেষ করে সাইবার বুলিংটা যে আকারে হচ্ছে, যেমন দেখেন নারীদের সাথে, নারীরা যখন আমাদের সাথে, আপনি ইতিমধ্যে দেখেছেন, কেউ বলছে ভাইয়া আপনারা, আমার বাবা বলছে আপনাকে ভোট দেওয়ার জন্য, কেউ ছবি তুলছেন। এইগুলো যখন আমাদের সাথে ছবি তুলছেন, সেলফি তুলছেন, এগুলো যখন অনলাইনে ছাড়া হচ্ছে কিংবা কোনো না কোনো ভাবে মিডিয়া এগুলোকে ক্যাশ করে অনলাইনে ওকে, ছাড়ছে, ওইখানে গিয়ে দেখেন, কমেন্ট গুলো দেখেন, জনাব আব্দুল ইসলাম সাইবার খান, আপনাকে বুলিংটাই হচ্ছে সবচেয়ে আপনাকে ধন্যবাদ। আমার ধারণা আপনি এই জায়গাটাতে। আমার মনে হয় যে আপনি পরিষ্কার করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব আব্দুল কাদের, আপনি যদি খুব মানে সংক্ষেপে 1 মিনিটে যদি আপনি একটু বলেন। দেখেন, প্রথম কথা হচ্ছে আমাদের সমাজের মধ্যে নারীদের সম্পর্কে একটা বদ্ধমূল ধারণা আছে। নারী মানে সে চার দেওয়ালের মধ্যে বন্দী থাকবে, নারী মানে সে সমাজ সবকিছুর বাইরে কি শুধু সংসার সে সামলাবে, নারীদের সম্পর্কে ধারণা থাকে। তো সেই ধারণা আমরা আস্তে আস্তে উত্তরণের চেষ্টা করতেছি, আস্তে আস্তে নারী বিশ্ববিদ্যালয় লেভেলে আসতেছেন, কিন্তু এই যে সংস্কৃতি, যে কালচারটা, সেটা নারীদের পক্ষে উত্তরণ আদতে সম্ভব না, কারণ আমরা বদ্ধমূল ধারণা চেঞ্জ করতে পারি নাই, কিংবা রাজনীতি বলে কিংবা নেতৃত্বের পর্যায়ে বলে আমরা কিন্তু সেই স্পেসটা রাখার সুযোগটা, সেই সুযোগটা আমরা রাখতে পারি না। কিন্তু যদি আপনি ছাত্র সংগঠনে বলেন কিংবা রাজনৈতিক দলেই বলেন, অথচ আমরা দেখেছি এই নারীরা আপনার গণঅভ্যুত্থানে আমাদের সামনে ডাল হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এই নারীদেরকে পরবর্তী আমরা বদ্ধমূল ধারণার জায়গা থেকে আবারও ঘরে পাঠিয়ে দিতে চাই, আবারও চার দেওয়ালে বন্ধ করতে চাই। সামনে আসলে আবারও কোনো প্রতিবাদ করতে আসলে তাকে আমরা ফ্লাইং কিক দিই, আবারও তাকে যে আবার ফ্লাইং কিক দিয়ে তাকে আবার ফুলে মালা দিয়ে বরণ করে নিই। সে নারী প্রতিবাদ করতে আসলে তার জুম ক্লোজ ভিডিও নিয়ে, এই যে প্রতিবন্ধকতার মধ্যে, তাহলে আপনি কিভাবে বলতে পারেন নারীরা এত প্রতিকূলতা পার করে তারা আবার সামনে আসবে, নেতৃত্বে আসবে? আমরা দেখি না কোনো ছাত্র সংগঠন নারীকে নেতৃত্বে নিয়ে আসতে, আমরা দেখি না কোনো রাজনৈতিক দল নারীকে নেতৃত্বের জায়গা দিতে। যতই আমরা মুখের ফুলঝুরি কথাবার্তা বলি না কেন, আমরা দেখেছি সবাই নারীদের সঙ্গে যে বদ্ধমূল ধারণাটা সেটা তৈরি করছে, কিন্তু আমরা নতুন ছাত্র সংগঠন হিসেবে আমরা সেই জায়গাটা এনশিওর করতে চাই যে নারীদের জন্য ক্যাম্পাসে কমফোর্ট জোন এবং রাজনীতিতে কমফোর্ট জোন তৈরি করতে চাই, সেটা আমাদের সাথে দেখিয়েছি। আমরা আপনাকে অনেক ধন্যবাদ জনাব আব্দুল কাদের। আমি এই পর্যায়ে জনাব শামীম হোসেন, আপনাকে আপনার বক্তব্য শেষ করার আহ্বান জানাই। যে আপনি নারী এবং উচ্চশিক্ষা নিয়ে আপনি বলছিলেন, উমামা একটি প্রশ্ন তুলেছিলেন আপনাদের তিনজনের জন্য, সে প্রশ্নে আমাদেরও ছিল। উমামার জায়গা থেকে বলেছেন আপনি নারী এবং উচ্চশিক্ষার প্রতি যে আপনার আকাঙ্ক্ষা, সেটা একটা বিদেশি বা পশ্চিমা ধাঁচের সেটা কিনা, এবং আপনার বিরাজনীতিকরণের একটা কৌশল কিনা। আপনি খুব অল্প সময় যদি শেষ করেন শামীম। না, আমাকে একটু বেশি সময় দিতে হবে, কারণ প্রশ্নতে একটু সময় দিয়েছেন। আমি বলি যে রাজনীতি জিনিসটাই না, আমাদের ইউনিভার্সিটি গুলো যে ফেল করছে তার একটা প্রমাণ হচ্ছে যে আমাদের গ্রাজুয়েটদের ভেতরের যে কথাগুলো বেরিয়ে আসে বিভিন্ন ইউনিভার্সিটি ছেলে মেয়েদের মুখ দিয়ে, সেটা দিয়ে একটা প্রমাণ পাওয়া যায়। অনেকে ডিক্লোনাইজেশন কথাটা বলে, ডিক্লোনাইজেশন মানে হচ্ছে দেশীয় স্টাইল ইউনিভার্সিটি চালাতে হবে। রবীন্দ্রনাথ যেটা বলে ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, তো আমি দেশীয় স্টাইলে যদি ইউনিভার্সিটি চালাতে চাই, সেই সিস্টেমও ঢাবিতে আছে। সেটা কি? হাউস টিউটরিং সিস্টেম। আমরা পড়ি না মক্তবে মাদ্রাসা, আমাদের টিচাররা পাহারা দেয়, আমরা পড়ি, সেই সিস্টেম কিন্তু ঢাবিতে আছে। ফলে আমি বলেছি ঢাবির যে বিদ্যমান কাঠামো আছে, সেখানে যে সিস্টেমগুলো আছে অলরেডি সেগুলো ভালো, কিন্তু সেগুলো চলে না, মানে সেগুলো চালানো হয় না। আপনাকে জাস্ট ওটা ফাংশন করাইতে হবে। তো এই ফাংশন করানোটা হচ্ছে, যদি আপনি বলেন যে এটা পশ্চিমা ধারণা, এখন ইউনিভার্সিটি জিনিসটা ইউনিভার্সাল। আপনি জার্মান ফিলোসফি যদি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে না পড়াতে দেন, তাহলে আপনার ইউনিভার্সিটির দরকার নাই। ইউনিভার্সালিটি থেকে ইউনিভার্সিটি আসছে, ফলে সেখানে সব জিনিসই একই সাথে চর্চা হবে। আমাদের কিন্তু প্রথম যে ডিপার্টমেন্টগুলো তৈরি করা হয়েছে, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট, একই সাথে আবার ইংলিশ ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে 1921 সালে। তার মানে এই ইউনিভার্সিটি এইভাবেই ফাংশন করবে যে সবগুলো আইডিয়া সেখানে থাকবে, এটার সাথে পশ্চিমা বা এরকম সম্পর্ক নেই। আরেকটা বিরাজনীতিকরণের কথা বলেছেন, আমি বললামই যে এই যে নারীদেরকে রাজনীতিতে আসতে দেওয়া হচ্ছে না, এটার প্রমাণ হচ্ছে যে আমরা কোনো পিওর গ্রাজুয়েট ইউনিভার্সিটি থেকে তৈরি করতে পারছি না। আমরা যে সকল নেতা প্রডিউস করছি ইউনিভার্সিটি থেকে, কর্মী প্রডিউস করছি, তাদের কগনিটিভ নলেজের কথা চিন্তা করেন। একটা রাজনীতি মানে কি? হোয়াট ইজ পলিটিক্স? পলিটিক্স মানে হচ্ছে যে আপনার উপর যে আইন করা হবে, সেই আইনে আপনার অংশগ্রহণ আছে কিনা, এটাকে বলে টু বি পোলাইট। পোলাইট মানে হচ্ছে সভ্য, আপনি জানেন, সবার সদস্য, আমরা যাকে লেজিসলেচার বলি। তো আমাদের বিশ্ববিদ্যালয়ে নারীদের উপর যে আইন করা হয়, সেই আইনগুলোতে নারীদের কথা বলতে দেওয়া হয় না। আপনি দেখেন কোথাও কথা বলতে দেওয়া হচ্ছে কিনা, তাদের সেই স্পেসটা তৈরি করতে দেওয়া হয় না। আপনারা বারবার বলবেন যে আমাদের প্রধানমন্ত্রীরা তো নারী ছিল, সে ডিসিশন কি নারীরা নিতে পেরেছে? 2টা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় নিতে পারে নাই। তো আমি যেটা বলেছি যে এটা বিরাজনীতিকরণ নয়। স্টুডেন্ট পলিটিক্স মানে হচ্ছে স্টুডেন্টের উপরে যে আইন করা হবে, সেখানে স্টুডেন্ট অংশগ্রহণ করবে। কিন্তু আমাদের ধারণা হয়েছে যে আপনাকে কোনো পার্টি সাবস্ক্রাইব করতে হবে পলিটিক্যাল হতে গেলে। আমি তো এখন স্টুডেন্ট পলিটিক্সে করছি, আই এম টকিং অ্যাবাউট দ্য স্টুডেন্টস পলিসি। সো এটা তো স্টুডেন্ট পলিটিক্যালের অংশ, তাই না? এখন কেউ যদি প্রক্সি হয়, সেটা আলাদা ব্যাপার। আমরা স্টুডেন্ট পলিটিক্স ভাবতে প্রক্সি ভেবেছি। আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্পকে হার্ভার্ড ইউনিভার্সিটিতে কোনো প্রক্সি পলিটিক্যাল অর্গানাইজেশন চালায়। যদি আমার মনে হয় যে আপনার মুদ্রা বক্তব্য পরিষ্কার, আপনি যদি শেষ করেন, মানে আমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আপনারা। তো এটা আসলে বিরাজনীতিকরণ নয়, আমি বলেছি যে এটাই আসলে স্টুডেন্ট পলিটিক্স। এখন যেটা হচ্ছে এটা প্রক্সি রাজনীতি।
মানে আমরা সেন্টারে একটা প্রক্সি রাজনীতি এখানে করছি, আমি অমুক দলে, সারাদিন আদর্শিক লড়াই করে, আমাদের স্টুডেন্টের অধিকার নিয়ে কথাটা কোথায়? হুম হুম। আমার মনে হয় তাই যে না? So, মানে এটাই স্টুডেন্ট পলিটিক্স যেটা আমি খুবই করছি, বরং এটা চমৎকার আমরা বরং একটি আরো বেশি আলোচনা আমরা আজকে শুনলাম। আপনারা ভিপি আচ্ছা, আমি ডাকসু হচ্ছে কিছু ভিপি বলতে প্রার্থী, চাই। তারপরও আপনারা ইলেকশনের আগের দিন, অধিকারের নির্বাচনের ঠিক আগের দিন, অধিকারের জায়গাটাতে আচ্ছা অধিকারের আচ্ছা জায়গাটাতে আমি একটু কথা আমাদের বলতে কি আবিদ চাই, কিছু সেটা বলতে হচ্ছে যে চাইছেন? হ্যাঁ, অধিকারের জায়গাটাতে কথা বলতে চাই। দেখেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা সবাই হচ্ছে যে একইভাবে উঠে এসেছি। আমার এখন আমরা সবাই আমার মনে হয় যে আমি যেহেতু আবিদ, আমি যেহেতু আজকে খুব ভালো শুনতে পাচ্ছি না, মানে এই পর্যায়ে এসে সম্ভবত আমার মানে যে ইয়ারপিসের ব্যাটারি কাজ করতেছে না ঠিকঠাক মতো, সেজন্য আজকে আমরা আচ্ছা, অনুষ্ঠান এখানে আমি শেষ করি। হচ্ছে একটু কিন্তু কথা আপনাদের বলতে চাচ্ছিলাম। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, আচ্ছা, আমি একটু কথা শুভকামনা। বলতে আপনারা যাচ্ছিলাম, ভাই। চমৎকার, মানে আমি কি বলবো যে আমাদের ভবিষ্যৎ, আপনারা যারা এখানে আসেনও নাই, আমি কারো প্রতি কোনো পক্ষপাতিত্ব বা বিপক্ষপাতিত্ব করতে চাই না। এটার শব্দটা কি শামীম? পক্ষপাতিত্বের উল্টা শব্দটা, বা মানে পক্ষপাতিত্ব দল নিরপেক্ষ। করতে চাই না, আবার বিপক্ষেও থাকতে চাই না। তো সেই জন্য আমি বলতেছি যে নিরপেক্ষ। আপনাদের সবাইকে শুভেচ্ছা, কিন্তু আমি চাইবো যে কালকে আপনারা একটা মারামারি, গালাগালি, তারপরে হচ্ছে যে খুবই কষ্ট পাওয়ার একটা ইলেকশন থেকে বাদ দিয়ে আপনারা একটা খুবই আনন্দ করে হাসি খুশি সবাই নির্বাচনে আসুক, অংশগ্রহণ করুক। আমাদের ডাকসু আসলে আমরা কেমন ডাকসু চাই সেটার একটা মানে প্রমাণ আমরা দেখি। আপনাদের সবাইকে, মানে আবিদুল ইসলাম খান, আব্দুল কাদের, হ্যালো। মামা ফাতেমা, শাহিম হোসেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। চারজন তো আর একসঙ্গে ফার্স্ট হবেন না, কিন্তু যেই ফার্স্ট হন সেই আমার অভিনন্দন জানবেন, বা আপনাদের বাইরেই যে ফার্স্ট হয় সে আপনাদের অভিনন্দন জানবেন।